আবে, এই নাও পিৎজা। এই ঠিকানায় গিয়ে দিয়ে আসো, তবে সাবধানে। স্যার, সাবধান কেন? তুমি যার বাসায় যাচ্ছ ওটা একটা মেয়ের বাসা, আর ওই বাড়িতে তোমাকে 30 মিনিটে পৌঁছাতে হবে। আর যদি না পারি? তাহলে তোমাকে চাকরিটা হারাতে হবে, আর পিৎজার জরিমানা এবং মেয়েটা তোমার সাথে কি করবে তা একমাত্র মেয়েটাই জানে। স্যার, আপনি আমাকে রীতিমতো ভয় দেখাচ্ছেন কেন? তাহলে স্যার, আমাকে জেনে শুনে কেন ওখানে পাঠাচ্ছেন? ভয় দেখাচ্ছি না তোমাকে, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। ওই মেয়ে অনেক সাংঘাতিক, তুমি ছাড়া আর যাওয়ার মতো কেউ নেই। তাছাড়া যদি খাবার নিয়ে না পাঠাই তাহলে আমার কোম্পানি আর টিকবে না, তাই তোমাকেই যেতে হবে। ঠিক আছে স্যার, আমাকে যখন বলির পাঠা করার ইচ্ছে আছে তখন আপনাকে আর কি বলবো বলেন। দিন তাহলে, আমি নিয়ে যাচ্ছি। পিৎজা হাতে নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় অনেক জ্যাম ছিল। এইদিকে সময় মতো না পৌঁছাতে পারলেও সমস্যা অনেক, তাই কি করবে বুঝে উঠতে পারছে না। সেজন্য বাইক একটা পাশে রেখে হেঁটে বাড়ির সামনে আসে। ওখানে আসার পর বাড়ির সামনে কলিং বেল চাপ দিলে 1 মিনিট পর একটা মেয়ে এসে দরজা খুলে দেয়। আবির তো মেয়েটির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তারপর মেয়েটি বিরক্ত হয়ে বলে, এই যে মিস্টার, কয়টা বাজে? ম্যাম, বেশি না তো, 11টা 31 বাজে। আপনার আসার সময় কয়টা ছিল? এই তো ম্যাডাম, 1 মিনিট লেট করে ফেলেছি। কি, আপনার কাছে 1 মিনিট কম হয়ে গিয়েছে? কমই তো মনে হয়। তাছাড়া রাস্তায় তো জ্যাম ছিল যে আমার আসতে তো 1 মিনিট লেট হবেই। দেখছেন না আমি কেমন ঘেমে গিয়েছি? কোথায় ভিতরে নিয়ে গিয়ে একটু ঠান্ডা পানি খাওয়াবেন, তা না করে কথা শোনাচ্ছেন। ও, তাই না? সত্যি তো। আচ্ছা, ভেতরে আসুন। ধন্যবাদ ম্যাডাম, তবে একটু লেবু চিপে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। ও, তাই না? আচ্ছা আসো, তোমাকে লেবুর শরবত খাওয়াচ্ছি আমি। লেবুর রস না তো, লেবুর রসের পানি চেয়েছি। ওই একই হলো। বসুন এখানে, আমি এক্ষুনি আনছি। রিমি চলে যাওয়ার পর আবির তো মহা খুশি, কেননা স্যার ওকে যা যা বলেছে তার কোনো কিছুই হয়নি এখানে, তাই খুশিতে বসে আছে। কিছুক্ষণ পর রিমি সত্যি সত্যি পানি নিয়ে এসে আবিরকে দেয়। যখনই খেতে যাবে কেমন একটা গন্ধ বের হয়। ভালো করে শুকে দেখে ভীম সাবানের গন্ধ বের হচ্ছে। তাই রিমির দিকে তাকিয়ে দেখে ও হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনার হাতে লাঠি কেন? আবার জিজ্ঞেস করছিস লাঠি কেন? তোর সাহস কি করে হয় আমাকে দিয়ে কাজ করানোর? আজকে তোর এমন অবস্থা করব যে সারা জীবন মনে রাখবি। প্লিজ আন্টি, আমাকে ছেড়ে দিন। আর জীবনেও আমি আপনার বাসার সামনে তো দূরের কথা, এই রাস্তা দিয়েও কখনো আসবো না। কেন, আমি কি দেখতে খারাপ? নাকি আমার বাসা দেখতে খারাপ? নাকি এই রাস্তাগুলো দেখতে খারাপ? কোনটা খারাপ বল? সবই ভালো, কিন্তু আপনি ভালো না। কথাটা শুনেই রিমি আবিরের পায়ে মারতে শুরু করে। এদিকে আবির ওর থেকে পালানো শুরু করে, কিন্তু কোনোভাবেই পারছে না, কেননা রুমের মধ্যে রিমি আগে থেকে দরজা লক করে রেখেছিল, তাই বের হতেও পারছে না। কিছুক্ষণ মারতে মারতে হঠাৎ রিমি ব্যালেন্স হারিয়ে আবিরের পায়ের উপর এসে পড়ে। এতে ওদের দুজনের ঠোঁট এক হয়ে যায় কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর তোর সাহস তো কম না, তুই আমাকে। আমি কখন করেছি? আপনি নিজেই তো এসে করলেন। চুপ শালা, বের হ এখান থেকে। আগে টাকাগুলো দিন, তারপর আমি বের হব। কিসের টাকা? বারে, আমি যে পিৎজা নিয়ে আসলাম তার টাকা কে দিবে শুনি? তুই যে 1 মিনিট লেট করেছিস তা কি ভুলে গিয়েছিস? তাছাড়া তোর সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। এখনই আমার বাসা থেকে বের হবি তুই। না, আমি টাকা ছাড়া বের হব না। না বের হলে তোকে এখনই গুলি করে মারবো। কথাটা বলে বন্দুক বের করে আবিরের দিকে তাক করে। আবির তো দেখে ভয়ে প্রায় শেষ। আমাকে মারবেন না, আমি এখনই বের হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি করে দরজা খুলে বেরিয়ে পড়ে। তবে বেশি দূর যেতে পারেনি, কেননা তার আগেই কিছু গাড়ি ঢুকতে থাকে ওই বাসাতে। ওরা বাড়িতে ঢুকেই আবিরকেও দাঁড় করায়। ওই পিৎজা এদিকে আয়। স্যার,
আমার নাম তো পিৎজা না। তা তো আমিও জানি, তুই এখানে কেন? আমি তো ম্যাডামের জন্য পিৎজা নিয়ে এসেছি, কিন্তু 1 মিনিট লেট হয়েছে বলে আমাকে একে তো মারলো, তার উপরে টাকাও দিল না। ও, আয় আমাদের সাথে। না, আমি যাব না। কেন? গেলে এবার হয়তো আমাকে মেরেই ফেলবে। আর তুই যদি না যাস তাহলে শালা আমরা তোকে মেরে ফেলবো। প্লিজ এমনটা করবেন না। এখন তো দেখি সত্যি সত্যি এখানে এসে ভুল করেছি। আপনাদের সাথে গেলেও মারা পড়বো, আবার না গেলেও মারা পড়বো। ওই দজ্জাল মেয়ের হাতে মরার চেয়ে আপনাদের সাথে মরা অনেক ভালো। তাই আপনারাই আমাকে মেরে ফেলুন, তবে মারার আগে আমার একটা শেষ ইচ্ছে তো পূরণ করবেন। ঠিক আছে, বল তোর কি ইচ্ছে? আমার শেষ ইচ্ছে ওই মেয়েটাকে বিয়ে করা। শালা তুই না একটু আগে বলি ওই মেয়ে তোকে মারতে চায়, তাহলে এখন কোন কারণে ওকে বিয়ে করতে চাইছিস? আরে, মেয়েটা এত সুন্দর আর কিউট, ওকে বিয়ে করে মরতেও রাজি আছি। তুই শালা আসলে একটা খারাপ। আমার তো কোনো বোন নেই, তাহলে আমাকে কেন বারবার শালা বলে ডাকছেন? কারণ তুই যে মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছিস আমিও ওই মেয়েকে বিয়ে করব। আর তুই ভাইয়ের মতো ওকে আমার হাতে তুলে দিবি। আমি এতটা খারাপ ছেলেও নই যে তোর সাথে ওর বিয়ে দিব। তুই দেখি একটু বেশি বকবক করছিস। একে নিয়ে চল ভেতরে। ওরা আবিরকে জোর করে নিয়ে আসে। এইদিকে রিমি এত চেঁচামেচি শুনে বের হয়ে নিচে আসে। রিমি ওদের দেখে ওই আমাদের দেখে কি তোর ভাড়াটিয়া মাস্তান মনে হয়? ওই রকম কিছুই তো মনে হয়। কি এত বড় অপমান! ওই রকম কিছুই তো মনে হয়। ওই বেটা, তুই কোন হরিদাস পাল যে তোকে সম্মান দিয়ে কথা বলতে হবে? দেখছেন ভাই, আমি আপনাকে আগেও বলেছি, এ মেয়েকে যদি বিয়ে করেন তাহলে আপনার জীবনটা তেজপাতা করে ফেলে দিবে। ওয়েট ওয়েট, এখানে কার বিয়ে হচ্ছে আর কার সাথে? আর এরা কারা? কার সাথে আবার? এনার সাথে। উনি তো আপনাকে বিয়ে করবে, আর সাক্ষী হিসেবে আমাকে এখানে এনেছে। কি? কার এত বড় সাহস হলো আমাকে বিয়ে করার? আমি না, এই যে এই লোকটা। তুই বল, এখন কি বিয়ে করবি নাকি গুলি খাবি? গুলি খাবো না, খাবো তো তোর শরীরটা, সেটা বিয়ের আগে হোক বা বিয়ের পর। কথা শুনে রিমি গুলি করতে থাকে রাগে। গুলি করতে থাকে, কিন্তু কারো শরীরে লাগেনি গুলি। ইতিমধ্যে গুলি শেষ হয়ে যায়। এখন কি করবি? এখন তোকে বাঁচাবে কে? দেখুন প্লিজ, আমার এত বড় সর্বনাশ করবেন না। করবো না মানে? আমি তো করতেই এসেছি। তাহলে আমি এখানে ওনাকে বাঁচাতে এসেছি। ও তাই নাকি? একটা ডেলিভারি বয় হয়ে আমাদের মতো লোকের সাথে কি করে পারবি তুই? তা তো কাজেই বলে দিবে। তার আগে ম্যাডাম, আমার পিৎজার টাকা দিয়ে দিন, আমি তাহলে ওদের হাত থেকে আপনাকে বাঁচাবো। ঠিক আছে, আমি তোমার সব টাকা তো দিব, বাড়তি আরো টাকা দিব। প্লিজ আমাকে বাঁচান। এ কি রে, আমাদের সাথে টক্কর দিবি তাও খালি হাতে? ধর এই শালারে, আগে একে মারবো, তারপর ওর সাথে রাত কাটাবো। বাকিরা আবিরের কাছে এসে মারতে থাকে, কিন্তু আবিরও কম না। ওদের মারতে থাকে এক এক করে। ওরাও মার খেয়ে পড়ে যায়। ওদের মধ্যে একজনে গুলি করে, কিন্তু গুলিটা আবিরের লাগেনি। তাই আবির ওখান থেকে বন্দুক নিয়ে কয়েকটা গুলি করে। বাকিরা তো পালিয়ে যায়, কিন্তু একটা লোক পালাতে পারেনি। তাই ওর শরীরে এসে গুলিটা লাগে, আর ও ওখানে মারা যায়। এতে রিমি তো অনেক ভয় পেয়ে যায়। এটা কি করলেন আপনি? তো দেখি ওদের সত্যি সত্যি মেরে ফেলেছেন। ওদের আর কই মারলাম, মাত্র একজন। আপনার কাছে একজন মনে হলে কি হয়েছে? বাকিরা এখন গিয়ে পুলিশ ডেকে আনবে, তারপর আমাকে আপনাকে জেলে নিয়ে যাবে। কি হবে তা কি বুঝতে পারছেন? দেখুন, আগে আমার পিৎজার টাকা দিন। আমি এখানে ভয় শেষ, আপনি এখনো টাকা নিয়ে পড়ে আছেন। আছি, কারণ আপনি টাকা না দিলে তাহলে সে টাকা আমাকেই দিতে হবে। সব টাকা দিব, আগে এই লাশটাকে লুকানোর ব্যবস্থা করতে হবে। কিন্তু এটাকে লুকাবো কি করে? আমি জানি না, আপনি মেরেছেন, আপনি লুকাবেন কি করে তা আপনি জানেন। এটা কোনো কথা? যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আপনাকে বাঁচাতে আমি ওকে মারলাম, আর আপনি কি না এখন আমাকেই দোষ দিচ্ছেন?
দিচ্ছি, কে বলেছে ওকে গুলি করতে? গুলি না করলে তো ওরা আমাকেই গুলি করে মেরে ফেলতো। তার বেলায় এখন কথা না বাড়িয়ে এটাকে বাসা থেকে বের করার ব্যবস্থা করেন। আগে আমার পিৎজার টাকা দিন। এটা কি আজব একটা লোক রে বাবা, যেখানে নিজের জীবন বাঁচাতে সেখানে কিনা এই ছেলে টাকা নিয়ে পড়ে আছে। আছি, কেননা টাকা না নিয়ে গেলে চাকরি থাকবে না। আর পুলিশ এসে নিয়ে গেলে জীবনটা আর থাকবে না। এরপর এরা দুজনে লাশটাকে ধরে ওদের বাসার পিছনে একটা মেন হল আছে ওটাতে ফেলে দেয়, কেননা এখানে যা ফেলা হয় তা সরাসরি বুড়িগঙ্গা নদীতে চলে যায়। তবে নদীতে যেতে যেতে প্রায় 30 মিনিটের মতো লাগবে, তাই ওই লাশটাকে ফেলে দিয়ে বাসায় আসে। যাক বাবা, আপদ বিদায় হলো, এবার আপনি যেতে পারেন। কিন্তু টাকা? আবার টাকা টাকা করছেন, দিব না আপনার টাকা। কিন্তু এই রক্তগুলো পরিষ্কার করবেন কি করে? ডিটারজেন্ট বা লাইজল দিয়ে পরিষ্কার করলে আর দেখা যাবে না। এই যে ম্যাডাম, আমরা সবাই এরকমটা ভাবি, কিন্তু ফরেনসিক টিম যখন ওদের কেমিক্যাল এখানে দিবে তখন রক্তের দাগগুলো ফুটে উঠবে। তাহলে এখন উপায় কি? আগে তো পিৎজার টাকা পেতাম, কিন্তু আপনি দিলেন না। এখন তাই পুরো 1 লাখ টাকা দিলে আমি সবকিছু এখান থেকে পুরো সাফ করে চলে যাব, নয়তো আপনি ফাঁসবেন। তাতে আমার কি? এই না না, দিচ্ছি টাকা, তবু আমাকে বাঁচান। রিমি টাকা নিয়ে আসে। এদিকে আবির রান্নাঘরে গিয়ে অনেক কিছু দিয়ে একটা কেমিক্যাল বানায়, এইগুলো দিয়ে পরিষ্কার করে দেয়। আর বোঝা যাচ্ছে না? 100% বোঝা যাবে না, নিশ্চিত থাকতে পারেন। যাক ভালো, এবার আসুন, আর কখনো যেন আপনাকে আমার চোখের সামনে না দেখি। আমি আপনাকে আমার এই মুখ দেখানোর জন্য বসে নেই, বুঝলেন? আবির ওখান থেকে চলে আসে, এসে ওর পিৎজা অফিসে আসে। আবিরকে এত লেট করে আসতে দেখে উনি জিজ্ঞেস করে, তখনই ওনাকে বলতে থাকে কি কি হয়েছে। তবে সব কিছু বললেও ওই সব কিছু বলেনি। সবটা শেষ করে আবির ওর বাসায় চলে আসে। পরের দিন সকালে কাজে আসে, তখন রাস্তা দিয়ে হাঁটতে থাকে। সে সময়ে একটা গাড়ি আসে। স্যার, ভিতরে এসে বসুন, আপনাকে আমাদের সাথে যেতে হবে। কিন্তু তোমাদের না বলেছি আসার আগে আমাকে বলে দিবে? কিন্তু তোমরা কোনো কিছু তো আমাকে জানাও না, হুট করে চলে আসো। এতে কতটা সমস্যা হবে বুঝতে পারছো? সরি স্যার, আসলে জরুরি অনেক বেশি, তাই আমরা না বলে চলে এসেছি। এখন তাহলে চলো, কোথায় যেতে হবে? আগে ভিতরে এসে বসেন, তারপর বলতেছি। আবির ভিতরে গিয়ে বসে পড়ে। তখন ওরা আবিরকে কিছু একটা বোঝাতে থাকে। আবির বুঝতে থাকে। এদিকে গাড়ি তো চলছে সেদিকে। সবটা জানার পর সামান্য একটা কাজের জন্য তোমরা আমাকে ডেকে এনেছো, এই কাজটা তো তোমরাই করতে পারতে। তা তো পারতাম, কিন্তু বড় স্যার বলেছে আপনাকে নিয়ে যেতে, যেন অপারেশনে কোনো ভুল না থাকে। তাছাড়া উনি আমাদের উপর নির্ভর রাখতে পারছে না যে আমরা আজও সবটা শেষ করতে পারবো কি না। আগে আমাকে তৈরি তো হতে দিবে, এই অবস্থায় কি যাব নাকি? আমরা সব কিছু নিয়ে এসেছি, গাড়ি থেকে নামা মাত্রই আপনাকে সবটা পরিয়ে দেওয়া হবে। তা তোমরা হাতিয়ার এনেছো তো ঠিকভাবে? স্যার, এক কথায় যা যা লাগবে সবই নিয়ে এসেছি, কোনো কিছু আমরা বাদ দেইনি। তা আমরা এখন কোথায় যাচ্ছি? এই তো স্যার, আমাদের আজকের অপারেশন হবে সমুদ্রে। ওখানে নাকি কিছু লোক ইয়াবা আর ড্রাগস নিয়ে আসবে। তা সমুদ্রের ওখানে স্পিড বোট রেডি করা আছে তো? জি স্যার, আছে। 1 ঘন্টার পর ওরা সমুদ্রের ধারে এসে নামে। নামার পর ওরা আবিরকে বাকি জিনিস পরিয়ে দিতে থাকে আর নিজেরাও পরে নেয়। এরপর স্পিড বোটে উঠে ওরা সে জায়গায় যেতে থাকে। কিছুক্ষণের মধ্যে ওরা সামনে একটা লঞ্চ দেখতে পায়, তাই ওই দিকে যেতে থাকে নিশানা করে। এইদিকে লঞ্চে থাকা বাকিরা সবটা বুঝে যায়। এটা কি সামনে কারো যেন আমাদের দিকে আসতেছে? কই দেখি কারা আসতেছে। ভালো করে দেখ, ওরা কারা হতে পারে। আরে হতে পারে এরা। বাকিদের বল সাবধান থাকতে।
যেই হোক না কেন এখান থেকে বেঁচে ফিরতে যেন না পারে। পারবে না, ওই তোরা হাতিয়ার নিয়ে তৈরি থাক। ওরা যদি আমাদের উপরে হামলা করতে চায় তাহলে তোরাও হামলা করবি। এইদিকে ওরা যে আবিরদের দেখতে পেয়েছে তা আবির নিজেও বুঝতে পেরেছে, তাই ওদের বলে লঞ্চের বাকি চারদিকে যেন ঘুরতে থাকে। ওরাও তাই করে। এদিকে ওরা তো গুলি করে যাচ্ছে, কিন্তু স্পিড বোট চড়ে যাওয়ার জন্য ওদের নিশানা ঠিকভাবে হচ্ছে না। এদিকে ঘুরতে ঘুরতে আবির কৌশলে দুজন অফিসার নিয়ে লঞ্চের পাশে থাকা দড়ি বেয়ে উঠতে থাকে। বাকিরা চারদিকে ঘুরতে থাকে, সেই জন্য ওরা আবির আর বাকি দুইজন অফিসারকে খেয়াল করেনি। সেই জন্য ওরা লঞ্চের ভিতরে ঢুকে পড়ে। এভাবে ওরা ওখানে গুলি করতে থাকে ওদের উপরে। এতে কয়েকজন মারা যায়। এবার ওদের ছেড়ে আবিরের উপর গুলি করতে আসে। এতে নিচে থাকা বাকি অফিসার উপরে উঠে আসে। এভাবে ওরা 3টা লঞ্চ থেকে প্রায় 10 কোটি টাকার হীরাবা আর ড্রাগস উদ্ধার করে। তবে 5 জন লোককে জীবিত রেখেছিল, কিন্তু ওরা নিজেরা সুইসাইড করে মারা যায়। স্যার এখন কি করবেন? যাও, একটা প্রমাণ দরকার ছিল, এখন তো তাও হারালাম। সমস্যা নেই, এই লঞ্চ ভালো করে তল্লাশি নাও, কোনো না কোনো সূত্র তো পাবোই। তার সাথে এখানে থাকা সবার মোবাইল নিয়ে নাও, আর প্রতিটা মোবাইলের ডিটেলস আমার চাই। ঠিক আছে স্যার, পেয়ে যাবেন। ওরা সে অনুযায়ী কাজ করতে থাকে। কাজ শেষ করে আবির চলে আসে। বাকি অফিসার আবিরের কথা অনুযায়ী কাজ করতে থাকে। আবির, কোথায় তুমি? এই তো রাস্তায়। তাড়াতাড়ি আসো, একটা ডেলিভারি দেওয়ার ছিল। অপেক্ষা করুন, আসতেছি। কিছুক্ষণ পর অফিসে এসে কাস্টমারের ঠিকানা নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তার দিকে যাওয়ার সময়ে একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়। তবে গাড়িটা হঠাৎ করে রাস্তার মাঝখানে গাড়ির দরজা খোলার জন্য আবির বাইক নিয়ে যাওয়ার সময়ে দরজার বাইক লেগে পড়ে যায়। রিমি ব্যাপারটা বুঝতে পেরে বেরিয়ে আসে দেখার জন্য। বের হয়ে যখন আবিরকে দেখে তখন চমকে গিয়ে বলে, কি ব্যাপার, আপনি এখানে কেন? আমি এখানে কেন মানে? না মানে আপনি যে ছিলেন আমি তা বুঝতে পারিনি। বুঝতে পারেন কি বলে এই অবস্থা করেছেন, আর যদি বুঝতে পারতেন না জানি আমার কি হাল করতেন। ও মা গো, কোমরটা মনে হয় ভেঙেই গেল আমার। বিশ্বাস করুন আমি জানতাম না, আসলে আমাকে একটা লোক বাইক দিয়ে ফলো করছিল। আমি কি করব কিছু ভেবে উঠে পাচ্ছি না, তাই আমি ওই লোকটা ভেবে গাড়ির দরজা খুলে দিই যেন ওই লোকটা এই রকম ভাবে পড়ে যায়। কিন্তু তার মাঝখানে আপনি এলেন কি করে? আমি তো পিৎজা ডেলিভারি দিতে যাচ্ছি, আজকেও লেট, তাই আমি জোরে গাড়ি চালাচ্ছিলাম। আচ্ছা, তাহলে এক কাজ করুন, আমার গাড়িতে এসে বসুন, আমি আপনাকে পৌঁছে দিব। না থাক, আমি বাইকে চলে যেতে পারবো। বাইকের যে অবস্থা, আপনার যেতে তো পারবেন না ঠিক মতো। সমস্যা নেই, আমি যেতে পারবো। রিমি রেগে চলে গেল। আবির ভালো করেই জানে এখন যদি ওর সাথে যায় তাহলে দেখা যাচ্ছে কি না কি করে বসে। তার উপর রিমির ভালো মানসিকতা আবিরের কাছে ভালো লাগেনি ঠিক মতো, তাই যায়নি। কেননা একবার তো রিমির মানুষের পরিচয় আপনারা পেলেন, তাই দ্বিতীয়বার আর পেতে চায় না। এইদিকে বাইক নিয়ে আবির চলে আসে ভার্সিটিতে, কেননা এখানে ভার্সিটির পাশেই গার্লস হোস্টেল। ওখানে থাকা একটা মেয়ের অর্ডার করেছিল, তাই বাইরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ওই মেয়েটাকে কল দেয়। ম্যাম, আপনি কোথায়? আমি তো রুমে, কিন্তু আপনি কে? ম্যাম, আপনি পিৎজা অর্ডার করেছিলেন, আমি পিৎজা নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি। বাহিরে কেন? কি করব, ভিতরে তো আমাকে যেতে দিচ্ছে না। ও সরি, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসতেছি। ঠিক আছে, আমি অপেক্ষা করতেছি। কিছুক্ষণ পর মেয়েটি নিচে নেমে এলো। মেয়েটার পরনে প্লাজো আর গায়ে একটা টি শার্ট পরা, তবে ওড়নাও ছিল। মেয়েটার সামনে এসে, আমি অর্ডার করেছিলাম। এই নিন ম্যাম আপনার পিৎজা। এই নিন টাকা।
আপনাকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয়েছে তাই না? সমস্যা নেই ম্যাম, এটাই তো আমাদের কাজ। তাছাড়া আমি তাহলে এখন চলি। আচ্ছা, পিৎজা ছাড়া আর কি কি আপনাকে দিয়ে আনানো যাবে? কি কি বলতে? আরে, অনেক সময় আমাদের পার্সোনাল অনেক কিছুই তো লাগে, ওইগুলো কি আনানো যাবে? কিন্তু ওইগুলো তো আমরা বহন করি না। আচ্ছা, সমস্যা নেই। তাছাড়া করলে কি হবে, আমি আপনাকে ছবি পাঠিয়ে দিব আর ডিটেলস বলে দিব, আপনি ওইগুলো কিনে নিয়ে আসবেন, তাতেই হবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি আসি। আপনার নাম্বারটা সেভ করে রাখলাম, যে কোনো সময়ে কল দিব। আচ্ছা, ভালো থাকবেন। আবির ওখান থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর তিশা যখন উপরে যায় তখন ওর রুমমেটগুলোও আসে পিৎজা খাওয়ার জন্য, কেননা ওরা সবাই পিৎজা খাবে। সেই জন্য দুপুরে আর কোনো কিছু অর্ডার করেনি, ওরা পিৎজা খেতে থাকে। তখন ওর বান্ধবী বলে, দোস্ত, ছেলেটা কিন্তু হেভি হ্যান্ডসাম। আমার থেকেও তাই মনে হচ্ছে, এত লম্বা আর বডি কিন্তু জোস। আচ্ছা, পরের বার ওকে একবার উপরে আনিয়ে নে। মাথা খারাপ? দারোয়ান চাচি দেখলে কি করবে বুঝতে পারছিস তো? আরে কিছু করবে না, আমি সিস্টেম নিয়ে আসবো। কিন্তু ওনাকে রুমে কেন আনবো? ওই ছেলেটার বডি দেখার জন্য। ছিছি, মোবাইলে দেখেও কি তোর মন ভরে না? ওই আসতে বল, অন্য কেউ শুনে ফেলবে। আমরা এই রুমে 4 জন থাকি, সবাই তো দেখে, কিন্তু আমি একমাত্র দেখি না। তুই আরে দেখবি কি করে, তোর তো কোনো ফিলিংস কাজ করে না। তোদের তো অনেক কাজ করে, সেজন্যই তো তোরা। ও থাম থাম, তুই কি সবার সামনে আমাদের বেইজ্জতি করতে চাইছিস নাকি? ওমা, আমি কখন সবার সামনে করেছি? এখানে তো আমরা মাত্র 4 জন, আর তো কেউ জানে না। আরে এখানে না হয় আমরা 4 জন, কিন্তু গল্প তো মনের ক্যানভাস। চ্যানেলে লক্ষ লক্ষ ভিউয়ার্স শুনবে, তখন তো ওরা তোদের সিক্রেট জেনে যাবে। তার মানে আমি যে এতক্ষণ ধরে তোদের সম্পর্কে যা যা বলেছি সব কিছু ওরা জেনে গিয়েছে? সরি রে, আমি বুঝতে পারিনি। এখন কথা বন্ধ দিয়ে খাওয়া শুরু কর, একটু পরেই ক্লাস আছে। ওকে, চল তাহলে। এইদিকে আবির ওর অফিসে চলে আসে। ওখানে আসতেই স্যারের ঘ্যান ঘ্যান শুরু হয়ে যায়। তা ওই পার্সেলের টাকা কোথায়? কাউন্টারে জমা দিয়ে দিয়েছি। এত লেট হলো কেন? রাস্তায় যে কি পরিমাণে জ্যাম, সে খবর কি আপনি রাখেন? জ্যাম তো শুধু তোমার জন্যই, আর সবাই তো তোমার মতো জ্যাম মনে হয় না। আচ্ছা বাদ দিন তো, আপনার সাথে ক্যাচাল করার কোনো ইচ্ছে নেই। বিকেলে আমার ছুটি লাগবে। কেন? কারণ আছে, বলা যাবে না। তাহলে আমিও ছুটি দিতে পারবো না। এই যে, আমি শুধু আসবো না এটা বলে রাখলাম। আপনি ছুটি দিলেও বা কি আর না দিলেও বা কি, আমি তো আসবই না। কি এত বড় অপমান? কেন, আপনার কোনো কি সমস্যা এতে? আমাকে অপমান করবে আর বলবে এতে আমার কোনো সমস্যা আছে কি না? বাহ বাহ, কত সুন্দর কথা বললে তুমি। যাচ্ছি আমি। আবির বেরিয়ে চলে আসে ভার্সিটি থেকে, কেননা ভার্সিটিতে আবির প্রায় সময় আসে, তবে কোনো কাজে তো আসে না। আপনারা আবার অন্য কিছু মনে করিয়েন না, কেননা এখানে এসে মাঝে মাঝে অর্ডার নিয়ে যাই, তাই আজকেও আসা। কিন্তু আজকে এসে মনে হচ্ছে আবির অনেক বড় ভুল করে ফেলেছে, কেননা আজকে যে ছেলেটা অর্ডার করেছে ওই ছেলে অনেক সাংঘাতিক একটা ছেলে, প্রায় সময় ঝামেলা করে ভার্সিটিতে, আজকেও তার ব্যতিক্রম নয়। ওই এইদিকে আয়। জি স্যার, বলুন কি লাগবে আপনার? তোরা তো অনেক কিছু দিয়ে থাকিস তাই না? জি স্যার, আমরা একদম হোম ডেলিভারি করে থাকি।
তা আমাদের জন্য কিছু ওইগুলোর ব্যবস্থা করতে পারবি কি? ওইগুলো বলতে স্যার একটু খুলে বলবেন ব্যাপারটা? আরে বেশি কিছু না, কয়েকটা মেয়ে জোগাড় করে এনে দিতে পারবি? ছেলেটার কথা শুনে আবিরের তো সেই রকম রাগ হয়, কিন্তু কোনো কথা বলে না, কেননা এখানে কোনো কিছু করলে ঝামেলা হতে পারে। তাই চুপচাপ দাঁড়িয়ে আছে। ছেলেগুলো কোনো কথা বলছে না। একটু পরে দেখুন স্যার, আমাদের এখান থেকে এইসব কিছু করা হয় না, তাই এগুলো চাইবেন না। বুঝলাম। তা আরেকটা কথা জানার ছিল। কি কথা? আমরা তোকে কিছু ড্রাগস দেব, তুই ওইগুলো একটু সাবধানে, একটা ঠিকানা দেব, ওই জায়গায় কি পৌঁছে দিতে পারবি? পারবো, কিন্তু টাকা লাগবে বেশি। এই নে 10 প্যাকেট, এই ঠিকানায় পৌঁছে দিবি, আর এর জন্য তোকে 10,000 টাকা দিলাম। কি, এতগুলো টাকা দিবেন আমাকে? দিব, তবে সাবধান, কেউ যেন জানতে না পারে। চিন্তা করবেন না স্যার, কেউই জানতে পারবে না। আবির টাকাগুলো নিয়ে বেরিয়ে পড়ে ওই ঠিকানায়। ওই ঠিকানায় গিয়ে দেখে একটা পুরনো বাড়ি। তাই বাড়ির দিকে যেতে থাকে। ভিতরে কিছু মানুষের আওয়াজের সাথে বন্দুক চলার আওয়াজও আসতেছে। তাই ভয়ে ভয়ে ভিতরে আসে। ওকে দেখে ফেলে কিছু লোক। ওই কে রে তুই, এখানে কি করে এলি? জি, আমাকে একজন এই ঠিকানাটা দিয়েছে, বলেছে এখানে এসে যেন এই প্যাকেটগুলো দিই। ও ভালো, তাহলে দে প্যাকেটগুলো। কিন্তু আপনাকে কেন দিব? তাহলে কাকে দিবি তুই? আপনাদের বস যিনি, তাকে দিব। উনি তো ভেতরে আছে, তাই আমাদেরকে দে। ওরা আমাকে বলে দিয়েছে আপনাদের বসের কাছে দেওয়ার জন্য, তাই আমি ওনাকেই দিব। আচ্ছা চল তাহলে। লোকটা ওদের বসের কাছে নিয়ে যায়। ওদের বস তখন ওখানেই ছিল। এই ছেলেটা কে রে? বস এই ছেলেটাকে দিয়ে এই পার্সেলগুলো পাঠিয়েছে। তা ওকে ভিতরে কেন নিয়ে এসেছিস? বস ও নাকি আপনাকে ছাড়া আর কারো কাছে দেবে না, তাই ওকে নিয়ে আসা। আচ্ছা, যখন এসেছিস তখন তাহলে আমার কাছে দে। একটু অপেক্ষা করেন। মোবাইল বের করে ওখানে থাকা একটা লোকের কাছে দেয়। এটা দিয়ে কি করব? কি করবেন মানে? আমাদের ছবি তুলবেন। ছবি কেন? বারে, যারা আমাকে পাঠিয়েছে ওদের তো দেখাতে হবে যে আমি পার্সেল ওদের বসের কাছে দিয়েছি। কি মুশকিলে পড়লাম রে বাবা। আচ্ছা নে ছবি তোল। ওরা ছবি তুলে। আবির ছবি নিয়ে বেরিয়ে পড়ে, আর যেতে যেতে ওর অফিসারদের ছবিগুলো পাঠিয়ে দেয়। ওরা ছবি দেখা মাত্রই বুঝে যায় কি করতে হবে, তাই সে অনুযায়ী কাজ করতে থাকে। অন্যদিকে আবির তো বাসায় এসে ঘুম দেয়। রাতের বেলায় তিশা কল দেয় আবিরকে, যদিও আবির তা জানতো না যে এটা তিশার নাম্বার ছিল। কে বলতেছেন? আমি তিশা বলতেছি। জি বলুন। আমাকে চিনতে পেরেছেন কি? জি না। আচ্ছা, আমি ওই তিশা যাকে আপনি মহিলা হোস্টেলে পিৎজা দিতে এসেছেন কয়েকদিন আগে। আমি সে মেয়ে। এবার চিনতে পেরেছি। তা কি জন্য কল দিয়েছেন বলেন তো? আমার কিছু লাগবে। কি লাগবে? ওইগুলো। তিশা এরপর নাম আর বাকিগুলো বলে। সবটা শুনে ছি ছি, আমি ওইগুলো আনতে পারবো না। কেন? আনলে সমস্যা কি? অনেক সমস্যা, তার চেয়ে ভালো আপনিই কিনে নেন। আমি পারলে তো আর আপনাকে কল দিয়ে বলতাম না। দেখুন, আমি পারবো না। না পারলে আমি কিন্তু কি করবেন? আমি আপনার নামে আপনার বসের কাছে নালিশ করব। তাতে কোনো লাভ হবে না। লাভ হবে কি হবে না তা তো আমি দেখব। আপনি শুধু দেখেন আমি কি বলি। দেখুন, বানিয়ে বানিয়ে কিন্তু কিছু বলতে যাবেন না। আমি তো ওই রকম কিছুই বলবো। দেখুন, ভালো হবে না কিন্তু। তাহলে আমার কথা মেনে নিন।
আবির কোনো উপায় না পেয়ে তিশার কথা মেনে নেয় আর কি কি আনতে হবে সবটা জেনে নেয়। তার সাথে কিছু টাকা তিশা পাঠিয়েও দেয়। পরের দিন সকালে মার্কেট আসে ওইগুলো কেনার জন্য। অনেক ঝামেলার পর আবির দোকানে ঢুকে পড়ে, তবে মুখে মাস্ক পরা ছিল। দোকানে যাওয়ার পর দেখে ওখানে রিমি ছিল, তাই যখনই বের হতে যাবে রিমি দেখে ডাক দেয়। এই যে ডেলিভারি বয়, এদিকে আসুন তো। আবির তো না শোনার ভান করে বেরিয়ে যেতে যাবে, তখনই রিমি দৌড়ে এসে সামনে চলে আসে। কি ব্যাপার, কথা বলছেন না কেন? আমি তো আপনাকে চিনি না, তাহলে কেন দাঁড়াবো? এই যে আপনি একজন ডেলিভারি বয়, তাই এত ভাব দেখাবেন না আমাকে। এখানে কেন এসেছেন জানেন না? এখানে মেয়ে ছাড়া পুরুষ লোকে ঢোকা নিষেধ। কই, কেউ তো আমাকে এই ব্যাপারে কিছু বলেনি। তাইলে এখন দাঁড়িয়ে আছেন কেন? যান এখান থেকে। ঠিক আছে, যাচ্ছি। আবির বের হতে যাবে তখনই রিমি আবার বলে ওঠে, আপনার কণ্ঠটা কেমন একটা চেনা চেনা লাগতেছে। আমার কণ্ঠ? আপনার মনে হয় ভুল হচ্ছে। আপনি যাকে আমাকে মনে করেছেন আমি সে নই। হতেও পারে, তাহলে এখান থেকে বের হন। আবির কোনো মতে বের হয়ে অন্য আর একটু দোকানে যায় আর ওখান থেকে সবকিছু কিনে বের হয়ে আসে হোস্টেলে। ওখানে আবারও তিশা এসে আবিরকে নিয়ে ভিতরে আসে। এতে অনেক মেয়েই তাকিয়ে আছে ওদের দিকে, কেননা মেয়েদের হোস্টেলে একটা ছেলে ঢুকেছে সেজন্য। ম্যাম, আমি ভিতরে আর যেতে পারবো না। কেন পারবেন না? এটা তো মেয়েদের হোস্টেল, এখানে আপনাদের কত কি না কি পড়ে থাকে। তার উপর আপনার রুমে কোনটা কোন দিকে পড়ে আছে, কোন মেয়ে কি অবস্থায় আছে তা তো জানি না, সেজন্য ভয় করে যেতে। আচ্ছা, তোমরা কি মনে করো মেয়েরা অগোছালো থাকে? আমি তো তা বলিনি, আমি শুধু বলেছি এইভাবে যদি অন্য কোনো মেয়ে আমাকে দেখে আবার চিৎকার করে ওঠে। কোনো কিছু হবে না, চলো আমার সাথে। আবির রুমে গিয়ে দেখে মোটামুটি সবকিছু পরিপাটি। বসুন এখানে। তা যা যা আনতে বলেছি তা তা এনেছেন তো? জি, সব এনেছি, এই প্যাকেটে সবই আছে। তা কোনো অসুবিধা হয়নি তো? কত রকমের যে অসুবিধা হয়েছে তা বলার বাইরে ছিল। একটা ছেলে হয়ে এগুলো কেনার প্রথম অভিজ্ঞতা হলো। চিন্তা করবেন না, এখন থেকে ট্রাই করতে থাকুন, তাহলে সামনে আর কোনো অসুবিধা হবে না। সামনে কেন? আবারও কি আনতে হবে নাকি আপনার জন্য? আমার জন্য না হলেও ভবিষ্যৎ গার্লফ্রেন্ড বা বইয়ের জন্য তো লাগবে। তা পরেও দেখা যাবে। আচ্ছা, তা সেরকম কেউ আছে নাকি? একদমই না। যাক, ভালোই হলো। আচ্ছা, আমি তাহলে দেখে নিই সব কিছু ঠিক আছে কিনা। সমস্যা নেই, দেখতে পারেন। তিশা সবটা দেখে অনেক পছন্দ হয়। বাহ, আপনার পছন্দ আছে বলতে হবে। কি যে বলেন না। আচ্ছা, এই নিন টাকা, আপনি তাহলে এখন আসতে পারেন। ঠিক আছে ম্যাম। 1 মিনিট, আমি গায়ে দিয়ে দেখি আমাকে দেখতে কেমন লাগে, জানাবেন তো? কি? দেখুন, প্লিজ এমনটা করবেন না, আমি পারবো না দেখতে। আমার দেখাতে সমস্যা না হলে আপনি ছেলে হয়ে দেখতে সমস্যা কোথায়? দেখুন, আমি যাচ্ছি। আবির টাকা নিয়ে বেরিয়ে পড়ে। বেরিয়ে পড়ার পরই তিশা তো আবিরের সরলতা দেখে অনেক মুগ্ধ হয়। এদিকে আবিরের ফোনে কল আসে। স্যার, আপনাকে একবার আসতে হবে। আচ্ছা, আসতেছি আমি। কিছুক্ষণ পর ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়ে অফিসের দিকে। ওখানে গিয়ে নিজের মতো করে সব শুনতে থাকে। সবটা শোনার পর, তুমি বলতে চাইছো ওদের পিছনে আরো কারো হাত আছে? জি স্যার। এখন কি করব তাহলে? কি আর করবে, একে ধরে আনার ব্যবস্থা করো, তাহলে আস্তে আস্তে ওর মুখ থেকে কথা বের করে নিতে পারবে। ঠিক আছে স্যার, তাই হবে। আমি তাহলে এখন আসি। তা ওই দিকের খবর কি?
স্যার, আপনাকে হয়তো কয়েকদিনের জন্য দেশের বাইরে যেতে হতে পারে। দেশের বাইরে কেন? সে তো জানি না, তবে আমি আপনাকে কালকের মধ্যে শিওর হয়ে জানাবো। ওকে, তাই করো। এখন তাহলে আমি যাচ্ছি। আর ওই লোকটাকে যেভাবে হোক খুঁজে ধরে আনার ব্যবস্থা করো। ওর মুখ থেকে কথা বের করে নাও। কথাগুলো বেরিয়ে আসে। কিছুক্ষণ পর ড্রেস চেঞ্জ করে বাইক নিয়ে বেরিয়ে আসতেছিল। তখন ভার্সিটির সামনে কিছু ছেলে ছিল, ওরা দাঁড় করায়। এইদিকে আয়। জি ভাই, বলেন। কাল যে তোকে বলছিলাম ওইগুলো দিয়ে আসার জন্য, তা দিয়েছিস তো? জি ভাই, যে লোকের কাছে বলেছেন তাকেই দিয়েছি। তুই কি তাকে চিনিস নাকি? না ভাই, আমি ওনার সাথে ছবি তুলে এনেছি। কই দেখি। আবির ছবি মোবাইল থেকে বের করে দেখায়। এতে তো ওরা অবাক হয়ে যায়। কি ব্যাপার, আপনারা অবাক হচ্ছেন কেন? কেননা আমরা আজ পর্যন্ত কখনো ছবি তুলতে পারিনি ওনার সাথে, আর তুই কি না একদিনেই সবকিছু করে ফেললি। তা যদি আর কোনো সাহায্য লাগে তাহলে বলবেন কিন্তু। বাহ, তোর দেখি সাহসও হয়ে গেছে অনেক। তা তো হবেই, কতগুলো টাকা দিচ্ছেন, সেজন্য হওয়াটা তো স্বাভাবিক। চিন্তা করিস না, 4 দিন পর একটা বড় অর্ডার আসবে, সেই অর্ডার তোকে দিয়েই করব। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আবির ওখান থেকে বেরিয়ে আসে। এরপর আরো বিভিন্ন জায়গায় ডেলিভারি দিতে থাকে। এভাবেই রাত পার হয়ে যায়। আর অফিসারও কল দিয়ে জানায় আবিরকে দেশের বাইরে যেতে হবে। তাই আবির ওর স্যারকে কল দেয়। কি ব্যাপার আবির, তুমি এত রাতে কল দিয়েছো? স্যার, আমার কয়েকদিন ছুটি লাগবে। কিন্তু কেন? স্যার, আপনি তো আমার ব্যাপারে সব কিছু জানেন, কেন আমি এইভাবে এখানে আসা। তা তো জানি, তা আমাকে এখন কি করতে হবে? বেশি কিছু না, আমি 5-7 দিনের জন্য দেশের বাইরে যাব। তাই ওই কয়েকদিন আপনি এই দিকটা সামলিয়ে রাখবেন। ঠিক আছে। সকালবেলা আবির বেরিয়ে পড়ে। ঠিক তখনই তিশা আবার কল দেয়। কি ব্যাপার, আপনি এত সকাল সকাল কল দিয়েছেন? কি তোমার কাছে সকাল মনে হচ্ছে? এখন 10টা বাজে। তোমার সঙ্গে দেখা করতে চাই আমি। তা তো এখন সম্ভব না, আমি একটা জায়গায় যাচ্ছি, আসতে 7 দিনের মতো সময় লাগবে। ও আচ্ছা, সমস্যা নেই, কল দিয়ে তো কথা বলতে পারো। তাও সম্ভব না, সিম বন্ধ থাকবে। তাহলে তোমার সাথে যোগাযোগ করব কিভাবে? তার জন্য হোয়াটসঅ্যাপ আছে, ওখানে কল দিতে পারবেন। ওকে, তাই হবে। কিন্তু কোথায় যাচ্ছ তা কি জানা যাবে? ফিরে এসে জানাবো। তারপর আবির কল কেটে দিয়ে এয়ারপোর্টে ঢুকে যায়। তারপর সব কাজ শেষ করে টিকিট নিয়ে বেরিয়ে পড়ে বিমানে ওঠার উদ্দেশ্যে। বিমানে গিয়ে বসে পড়ে আর ঘুমিয়ে যায়। কয়েক ঘন্টা পরে যখন জেগে মুখের থেকে পর্দাটা সরায়, তখন আবির চমকে ওঠে, কেননা পাশে রিমি বসে আছে। সেই জন্য আবির অবাক হয়। কি ব্যাপার, এই মেয়েটা এখানে কেন? এইদিকে রিমিও ঘুমোচ্ছে। তাই আর লেট না করে মুখে পর্দা দিয়ে আবারও ঘুমিয়ে যায়। কয়েক ঘন্টার পর ওরা আমেরিকায় এসে নামে। যদিও রিমি এখনো জানে না যে আবির ওর পাশের সিটে বসেছে। ওরা দুজনে আলাদা আলাদাভাবে বের হয়ে চলে আসে। আবির তো আলাদা একটা হোটেলে উঠে। ওই হোটেলটা ওই দেশের কোনো ভিআইপি লোক আসলে এখানে রাখা হয়। আবির যেহেতু এখানে কাজে এসেছে, তাই ওকে এভাবেই রাখা হয়। অনেক সিকিউরিটির মধ্যে আবির থাকতে থাকতে পরের দিন বের হয়ে চলে আসে ওনাদের অফিসে। ওখানে আবির ছাড়া আরো অনেক অফিসার ছিল। তাই ওনারা এক এক করে কথা বলতে থাকে। আবিরও সবটা শুনতে থাকে। কেন ওকে আনা হয়েছে এখানে তা নিয়ে কথা বলতে থাকে। আবির, তাহলে তোমার বক্তব্য কি? আমি আর কি বলবো, সব তো আপনারাই বলে দিলেন। কিন্তু তোমাকে যখন এনেছি তখন তোমার সুযোগ সুবিধাও তো আমাকেই দেখতে হবে। আমার তেমন কিছু চাই না, শুধু এতটুকু বলবো, আমাকে যেন আপনার লোকেরা ফলো না করে।
আমি কোথায় যাই বা না যাই আমাকে ওরা ফলো করতে পারবে না। এবং কি আমার সাথে যাদের পাঠাবেন ওদের অবশ্যই বলবেন আমার কথা যেন ওরা শুনে। চিন্তা করো না, তুমি যেভাবে বলতেছো ঠিক সেভাবেই হবে। আমি তো সব কিছু বলে দেবো তাহলে। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। কোথায় যাবে? আমি তাহলে আপনাদের একটু আগে কি বললাম? তুই কিছু বললে? এই যে আমি কোথায় যাব না যাব এই নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না। ঠিক আছে, তোমার যেখানে ইচ্ছা যেতে পারো। যদি কোনো আইনগত সমস্যায় পড়ো এই কার্ডটা দেখাবে। কি আছে এই কার্ডে? সবটা তোমাকে জানতে হবে না। ওনাদের সাথে কথা বলে আবির বেরিয়ে আসে। ওখানে আবিরের কিছু গোয়েন্দা আছে যারা সব কিছুর উপর নজর রাখে। ওদের সবটা বুঝিয়ে দেয় কি কি করতে হবে। কিছুক্ষণ পর, স্যার আপনি কোথায়? কেন বলো তো? স্যার আপনি যে লোকটার ছবি দিয়েছেন ওকে তো তুলে এনেছি, আর ওর মুখ থেকে আমরা সব সত্যি কথা বের করেছি, কার কার কাছ থেকে কি আনে বা না আনে সব কিছু। কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? সমস্যাটা হলো ওর উপরে আরও 10 জন আছে। তাহলে ওর থেকে ঠিকানা নিয়ে যাও ওখানে। তা যে সম্ভব না স্যার। কেন সম্ভব না? কেননা ওই লোকটা যার কাছ থেকে মাল আনে ওই শুধুমাত্র তার সাথেই যোগাযোগ করতে পারে, আবার ওই লোকটা আরেকজনের সাথে। এভাবে ওদের নেটওয়ার্ক চলতে থাকে। বুঝলাম, একজন একজন করে তাহলে খুঁজে বের করে দেখতে হবে ওদের। জি স্যার, ঠিক ধরেছেন। তাহলে একটা কাজ করো, তোমরা যতটুকু পারো তোমরা কেসের সামনের দিকে এগিয়ে যাও, আমি এসে বাকিটা দেখে নিব। আর কি হয় না হয় আমাকে জানাও। ঠিক আছে স্যার, জানাবো। আবির ওদের সাথে কথা শেষ করে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর একটা নদীর ধারে আসে। ওখানে একজন লোক আসবে তার সাথে দেখা করার জন্য। লোকটা আসার পর কথা বলতে থাকে। কথা শেষ করে আবার ফিরে আসে হোটেলে। এসে আবির ওর মোবাইল দিয়ে ফেসবুকে ঢুকে। আবিরের ফেসবুক আইডির নাম RJ আবির আহমেদ। এই নামটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এবার আসি গল্পের মধ্যে। নেট চালু করাতেই তিশার 100টা কল দেখতে পাই। এতগুলো কল দেখে আবির তো নিজেও চমকে ওঠে। কি ব্যাপার, এতগুলো কল? ব্যাপার কি একটু কল দিয়ে জিজ্ঞেস করে নি। আবির তিশাকে কল ব্যাক দেয়। 2 থেকে 3 বার কল দেওয়ার পর তিশা কল রিসিভ করে। কুত্তা বাদর বদমাইশ, এতগুলা কল দিলাম আর তোমার 2 দিন পর কল দিতে ইচ্ছে হলো? আরে আমার কথা তো শুনবেন। কোনো কথাই শুনবো না আমি। কোথায় তুমি? এক্ষুনি আমার সাথে দেখা করো। তা তো সম্ভব না এখন। বুঝতে পেরেছি, অর্ডার না করলে দেখা করতে পারবে না, তাই তো? ঠিক আছে, তাহলে তুমি একটা পিৎজাই নিয়ে আসো। আরে আমি তা বলতে চাইনি। তাহলে? আসলে কোম্পানি থেকে আমাদের আমেরিকা আনা হয়েছে। এখানে আরো 4 দিনের মতো থেকে তারপর আসবো। আর নেট ছিল না বলে আমি এই কয়েকদিন অনলাইনে আসিনি। বুঝতে পেরেছি। তা কোন হোটেলে উঠেছো? কেন কেন? যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। এরপর আবির হোটেলের নাম বললে তিশা কল কেটে দেয়। এইদিকে রিমি কিছু কাজে ওই হোটেলেই আসে যেখানে আবির উঠেছে। লিফটের ভিতর আবির ও রিমির দেখা হয়। আবির তো রিমিকে দেখে ঠিকই চিনতে পারে, কিন্তু আবির সবকিছু গুড়িয়ে ফেলে, কেননা রিমি বারবার আবিরকে ডাকতেছে। কি ব্যাপার, আপনি বারবার আমাকে আবির বলে কেন ডাকছেন? আপনার নাম আবির? তাহলে আবির বলে ডাকবো না তো কি বলে ডাকবো? জি না, আমার নাম আবির না। তাছাড়া আপনি মনে হয় ভুল জায়গায় এসে পড়েছেন, তাই নিজের কাজটা ঠিকভাবে করুন, তাহলেই হবে। রিমি এতে কিছু বলল না। রিমি ওর কাজ করতে ব্যস্ত। পরের দিন আবিরকে একটা লোক কল দিয়ে বলে, স্যার, আপনার সাথে একটা মেয়ে দেখা করতে এসেছে, তা ওনাকে কি পাঠিয়ে দিব? নাম কি মেয়েটার? আর আমার সাথেই বা কেন দেখা করতে আসবে? স্যার, ওইসব কিছু তো আমরা জানি না। তা মেয়েটার নাম জিজ্ঞাসা করো, আর কোথায় থেকে এসেছে তা জিজ্ঞাসা করো। ঠিক আছে স্যার, বলতেছি। এই যে ম্যাডাম, আপনার নাম কি আর কোথা থেকেই বা এসেছে?
আমি তিশা, বাংলাদেশ থেকে এসেছি। সবটা শুনে আবির তো রীতিমতো অবাক হয়ে যায়, কেননা তিশা এখানে এসেছে। আচ্ছা, পাঠিয়ে দাও। 5 মিনিট পর ওয়ার্ড বয় আবিরের রুমের সামনে তিশাকে নিয়ে আসে। দরজা খুলে দিলে তিশা ভিতরে এসে আবিরকে জড়িয়ে ধরে। আবির তো এখনো কিছু বুঝে উঠতে পারছে না আসলে কি হচ্ছে এখন। এরপর তিশা সবকিছু বলতে থাকে। সবটা বলা শেষ হলে, আচ্ছা, এখন তাহলে রেস্ট নিন, আমি একটু বাইরে যাব। আপনি করে না বলে আমাকে তুমি করেও তো বলতে পারো। কেন? শুনতে যে ভালো লাগে সেজন্য। আবির সবটা বুঝিয়ে বের হয়ে আসে। এদিকে তিশা অনেক জার্নি করে এসেছে, তাই ফ্রেশ হয়ে এসে ঘুমানোর প্রস্তুতি নিয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে অফিসে এসে কিছু অফিসারদের নিয়ে বেরিয়ে পড়ে একটা জায়গার উদ্দেশ্যে। যদিও বাকি অফিসার কেউ জানে না ওরা আসলে কোথায় যাচ্ছে, আর কেউ জিজ্ঞেসও করেনি আবিরকে। কিছুটা দূরে গিয়ে ওদের প্ল্যান বোঝাতে থাকে। সবটা বোঝানোর পর, সবাই বুঝতে পেরেছো তো আমি কি কি বলেছি? জি স্যার, বুঝতে পেরেছি। ওদের যে করে হোক জীবিত ধরতে হবে আমাদের। একটা কথা, ওরা কিন্তু নিজেদের মারার চেষ্টাও করতে পারে, তাই ওদের ধরামাত্র পিছনে হাত বেঁধে দিবে, যাতে ওরা নিজে থেকে সুইসাইড করে নিতে না পারে। কেননা ওদের থেকে অনেক কথা বাহির করার আছে কিন্তু। ঠিক আছে স্যার, তাই হবে। ওরা নিজেদের মতো করে ওই জায়গায় গিয়ে পৌঁছায়। ওখানে আবিরের কমান্ড অনুযায়ী অপারেশন করতে হবে। একে একে ওরা বাকিদের মারতে থাকে, আর আবিরের সাথে থাকা কয়েকজন অফিসারও মারা যায়। তবে 2 থেকে 3 জনের মতো হবে। অনেক কিছুর পর ওরা 5 থেকে 6 জন লোককে ধরতে সক্ষম হয়। ওদের পিছনে হাত বেঁধে নেয়। দাঁড়াও, ওদের এখানে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। কি করব তাহলে? বেশি কিছু না, ওদের আগে এখানে থাকা একটা রুমের ভিতরে নিয়ে আটকে রাখো। ওদের ওখান থেকেই স্বীকারোক্তি নিব। যদি ওরা না বলে, তাহলে এখানেই ওদের মেরে ফেলবো? না, ওদের এত তাড়াতাড়ি মারা যাবে না। তাহলে কি করা যায়? তোমরা একটা কাজ করো, মরিচ আর লবণের ব্যবস্থা করো। এইগুলো এখানে কি করে পাবো? এরা যেহেতু এখানে থাকে, তাই আশেপাশে রান্নাঘর তো থাকবে, তাহলে ওখানেই তো থাকবে। জি স্যার, এখনই যাচ্ছি। ওই অফিসার রান্নাঘরে গিয়ে মরিচ আর লবণ নিয়ে আসে। কিছুক্ষণ পর ওদের হাতের উপরে আঁচড় দেওয়া হয়। এতে রক্ত বের হতে থাকে। ওরা তো চিৎকার করতে থাকে। স্যার, এইভাবে রক্ত বের হতে থাকলে তো মারা যাবে। তাহলে ওদের বলো সবকিছু স্বীকার করতে। এই বল, তোদের বসকে। আমরা কিছু জানি না। সত্যি করে বল। এই তুই বল। আমিও কিছু জানি না। ওরা এইভাবে বলবে না। ওদের কাটা জায়গায় এবার লবণ আর মরিচ লাগিয়ে দাও। এতে তো আমি জানি, প্রথমত অল্প দেবে, তাহলে যদি কিছুটা মুখ খোলে। যদি এরপরও কোনো কাজ না হয়, তাহলে আর কোনো কিছু করার নেই, পুরোটাই দিয়ে দিবে। প্লিজ আমাদের আর শাস্তি দিয়েন না, আমরা আর নিতে পারছি না। তাহলে সবটা কেন বলে দিচ্ছিস না? বিশ্বাস করুন, আমরা কিছু জানি না। তাহলে কি জানিস? আমরা কোনো কিছুই জানি না। একটা লোক আসে, উনি সব কিছু বলে দিয়ে যায়, কি কি করতে হবে না হবে, কিভাবে কি কি করতে হবে। একটা কাজ করো, ওই লোকটার ছবি আঁকিয়ে নাও এর কাছ থেকে। ঠিক আছে স্যার। কিছুক্ষণের মধ্যে ছবি আঁকিয়ে নেয়। স্যার, এই নিন ছবি। ছবি দেখে তো আবির অনেক অবাক হয়, কেননা ছবিটা হচ্ছে আবিরকে ভার্সিটির একটা ছেলে ড্রাগস এনে দিয়েছিল, ওই ছেলেটার ছবি। স্যার, আপনি কি ওই ছেলেকে চিনেন? চিনি তো, আমার দেশেই তো ওই ছেলেকে আমি দেখেছিলাম, এবং কি ওই ছেলে এখন আমার লোকের হাতে বন্দী হয়ে আছে। তাহলে তো ওদের কাছে কল দিয়ে বলেন। বলবো। আগে একটা কাজ করো, ওদের হসপিটালে নিয়ে যাও। ওকে স্যার, তাই হবে। ওরা ওখান থেকে বেরিয়ে আসে। বাকি অফিসার ওদের নিয়ে চলে যায়। আবির চলে আসে হোটেলে। এসে দেখে তিশা এখনো ঘুমোচ্ছে। আবির তিশার মায়াবী চেহারাটা দেখতে ব্যস্ত। এইদিকে তিশা জেগে যায়। আবিরকে দেখে নিজেকে ঠিক করে উঠে বসে।
কি ব্যাপার, কখন আসলেন? এই তো তুমি ঘুমাচ্ছিলে, তাই আর ডাকিনি। বুঝতে পেরেছি, তুমি তাহলে ফ্রেশ হয়ে এসে রেস্ট নাও। যদি একসাথে ঘুমাতে তোমার সমস্যা হয় তাহলে আমি সোফায় গিয়ে ঘুমাচ্ছি। লাগবে না, আমি সোফায় যাচ্ছি। কথাটা বলে আবির হাঁটতে যাবে, তখনই দিশা বলে, তার চেয়ে একটা কাজ করলে হয় না? কি কাজ? দুজনে যদি একসাথেই ঘুমাই। তা কখনো হয় না। কেন সম্ভব না? তার কারণ আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তার উপর আমরা এখনো কেউ কাউকে এখনো ঠিকভাবে চিনি না। ঠিক তাই, কিন্তু আমি যে তোমাকে। আমাকে কি? কিচ্ছু না। আচ্ছা, তুমি তাহলে সোফায় গিয়ে ঘুমাও। আবির সোফায় চলে যায়। এভাবে ওরা একজন একটা জায়গায় ঘুমিয়ে রাত পার করে দেয়। পরের দিন যখন আবির বের হতে যাবে তখন তিশা জানতে চায় এভাবে আসার কারণ। যদিও আবির অনেক কথা বলেছে, তিশা হয়তো কিছু কথা বিশ্বাস করেছে, আবার করেওনি। একটু পরে, একটা কথা বলবো কি? কি কথা? বলছিলাম কি, আমি তো সারাক্ষণ এখানে একা একাই থাকতে হয়, তাই আমাকেও যদি তোমার সাথে নিয়ে যাও তাহলে আশেপাশে ঘুরে দেখতে পেতাম। ঠিক আছে, চলো তোমাকে তাহলে আশেপাশে ঘুরে দেখাই। সত্যি বলছো তো? সত্যিই বলছি। তিশা তো খুশি হয়ে আবিরকে জড়িয়ে ধরে মুখে একটা চুমু দেয়। চুমু দিয়ে তিশা লজ্জা পায়, কেননা এরকম কিছু করবে তিশা সে নিজেও জানে না। একটু পরে ওরা বের হয়। আবির তো তিশাকে সবকিছু দেখাতে থাকে। এতে তিশা আরো বেশি অবাক হয়। কি ব্যাপার, অবাক হচ্ছ কেন? তুমি তো বলে এই প্রথমে এসেছো, কিন্তু তুমি যেভাবে বলতেছো মনে হচ্ছে আরো অনেকবার এখানে এসেছো। আরে জিপিএস দেখে বলেছিলাম। ও তাই বলো, কিন্তু আমরা এখন কোথায় যাব? এখানে একটা পার্ক আছে, ওখানেই যাব। ওরা ওখানে যায়। ওরা দুজনে ওখানে অনেক সময় কাটাতে থাকে, কিন্তু সে সময়ে ভিতরে রিমির আগমন ঘটে। রিমি তো দূর থেকে দেখে চিনতে পারে, তাই ওদের কাছে আসে। এসে একটা মেয়েকে দেখে। রিমি প্রথমে চলে যেতে চায়, কিন্তু আবার কি বুঝে আবার দাঁড়িয়ে যায়। আবার ওদের সামনে আসে। তাই এবার তিশা বলে, কি ব্যাপার, কে আপনি? এভাবে আমাদের সামনে দিয়ে একবার যাচ্ছেন আর আসছেন, ব্যাপারটা কি বলেন তো? তেমন কিছু না, আসলে ওনাকে আমার কেমন চেনা চেনা লাগছে, তাই শিওর হওয়ার জন্য এসেছি। কিন্তু তুমি কে? আশ্চর্য, আমি কে তা তোমাকে কেন বলতে যাব? কেন বললে কি হবে শুনি? বলতে রাজি নই আমি। দেখো, ভালো হবে না কিন্তু। ভালোই ভালো বলতেছি, কে তুই? নয়তো আজকে তো একদিন কি আর আমার যত মিনিট লাগে। ডায়লগটাও ঠিকভাবে দিতে পারছি না। দেখ, রাগ ওঠাবি না বলে দিলাম। কি করবি তুই? এবার শুরু হলো ওদের মধ্যে ঝগড়া। আবির না পারছে কিছু বলতে, আর না পারছে কিছু সইতে। ওদের মধ্যে বড় কিছু হয়ে যাওয়ার আগে আবির ওদের দুইজনকে দুই দিকে সরিয়ে দেয়। কি করছেন কি আপনি? এভাবে রাগ দেখাবেন না যেখানে সেখানে। ওই তুই চুপ কর, আগে এই শাকচুন্নিকে মারবো, তারপর তোকে বোঝাবো। কি, তুই আমাকে শাকচুন্নি বলেছিস? আজকে যদি তোর ঘাড় না মটকেছি তাহলে আমার নামও তিশা নয়। দেখি কি করতে পারিস তুই। ওদের ঝগড়া বেড়েই যাচ্ছে দেখে আবির তিশাকে বাধ্য হয়ে কোলে নিয়ে চলে আসতে হয়েছে। তিশা তো লজ্জায় আবিরের বুকে মুখটাই লুকায়, আর রিমি তো রাগে ফেটে পড়ে ওখান থেকে চলে যায়। এদিকে তিশাকে কোলে নিয়ে যে হাঁটতেছে তা আবির ভুলেই গিয়েছে। এইদিকে তিশা একবারের জন্য আবিরকে বলেনি ওকে নামিয়ে দেওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পর খেয়াল করে কিছু ছেলে ওদের দিকে বাজে ইঙ্গিত দিচ্ছে। তখন আবিরের খেয়াল হয় যে তিশা এখনো ওর কোলে, তাই তাড়াতাড়ি করে নামিয়ে দেয়।
সরি সরি, আমি খেয়াল করিনি আপনি আমার কোলে ছিলেন। সমস্যা নেই, আমার তো ভালো লেগেছে। মানে? না, কিছু না। আচ্ছা, আমরা ওখান থেকে যাব কোন দিন? এই তো কাল বিকেলের পর। ঠিক আছে। এদিকে রিমিও ওর কাজ করতে থাকে, অনেক কাজ, তাই রিমিকে সব কাজ একাই করতে হচ্ছে। অন্যদিকে পরের দিন দিশাকে বাসায় রেখে আবির আসে অফিসে। ওখানে বাকি অফিসারদের সাথে পরবর্তী কাজ ও প্ল্যান নিয়ে কথা বলে। এদিকে কি করতে হবে না হবে তার উপর এটাও বলে। আমি এখন দেশে যাব, আর ওখানে গিয়ে ওই ছেলের মুখ থেকে সব সত্যি কথা বের করে আপনাদের আমি সম্পূর্ণ ডিটেলস পাঠিয়ে দিব। তারপর এখানে কি কি কাজ করতে হবে ওই সব কিছু আপনাদের দায়িত্ব। ঠিক আছে, তাই হবে। তবে একটু তাড়াতাড়ি পাঠাবেন সবকিছু, কেননা আমাদের হাতে সময় বেশি নেই আর। জানি আমি। তাহলে আমাদের মিটিং এখানেই শেষ, বাকিটা আমি তোমাদের কাল বা পরের দিন জানিয়ে দিব। আবির ওদের থেকে বিদায় নিয়ে চলে আসে হোটেলে। ওখানে সব কিছু নিয়ে বেরিয়ে পড়ে। তিশাকে সাথে নিয়ে ওরা আসে এয়ারপোর্টে, ওখান থেকে বাংলাদেশে আসার পর আবির তিশাকে ওর হোস্টেলে পৌঁছে দিয়ে চলে আসে ওর বাসায় এসে ওরা নিজেদের মতো করে রেস্ট নিতে থাকে। রেস্ট নেওয়া শেষ হলে আমি যা বলেছি তা হয়েছে করা? জি স্যার, সবই করেছি, কিন্তু যেটা বাকি আছে ওটা আপনি আসার পর করার কথা। চিন্তা করো না, কালকে আমি অফিসে আসব, তখন না হয় আমি বাকিটা সামলে নিব। ঠিক আছে স্যার। আবির পরের দিন বের হয়ে অফিসে আসে। ওখানে ওই ছেলেটাকে দেখে দড়ির সাথে বেঁধে রাখা হয়েছে। ছেলেটা তো আবিরকে দেখে চিনতে পারে। কি রে, তোর ওকে এরা ধরে এনেছে নাকি? তা আমার লোকেরা কি তোকে কিছু দিয়েছে যে তুই ওইগুলো নিয়ে ধরা খেলি? ওই, তুই কাকে কি বলতেছিস? ওকে বললে তোর সমস্যা কি? সমস্যা আছে, তুই আমাদের স্যারের সাথে ওইভাবে কথা বলতে পারিস না। কে তোদের ছাড়? এই ছেলেটা? আরে এ তো ডেলিভারি বয়, ওর কাজ হচ্ছে। ওনার কি কাজ তা তোকে জানতে হবে না, তোকে উনি কিছু জিজ্ঞেস করবে, তোর কাজ হচ্ছে ঠিকভাবে সেগুলোর উত্তর দেওয়া। কি প্রশ্ন শুনি? স্যার, আপনি তাহলে প্রশ্ন শুরু করেন, আমরা বাইরে অপেক্ষা করতেছি। ঠিক আছে যাও, তবে যাওয়ার আগে সব কিছু এখানে দিয়ে যাও। ওরা সব কিছু দিয়ে যায়। ছেলেটা সবটা দেখে। কি রে, তুই মনে হচ্ছে এখানে আমাকে নিয়ে কোনো ছবি দেখাবি? দেখবই তো, সেজন্য তো তোকে নিয়ে দেখা। এখন সবটা দেখতে থাক, তারপর না হয় তোকে যা বলার বলবো। ওরা প্রায় 1 ঘন্টা ধরে ভিডিও দেখতে থাকে। ছেলেটি তো ভিডিও দেখতেছে আর হাত পা মুখ সব ভয়ে কাঁপতেছে, কেননা পুরো ভিডিও জুড়ে ছেলেটি সব রকম তথ্য ফাঁস করার সব কিছু। তা মুভিটা কেমন লেগেছে? কিসের মুভি? এইখানে তো সবকিছুতে আমিই ছিলাম। তোকে নিয়ে মুভিটা তৈরি করা, তাই তুই থাকবি না তো কে থাকবে? এখন তাহলে বলে ফেল, এইসব কিভাবে হ্যান্ডেল করিস, আর তোর সাথে আর কে কে জড়িয়ে আছে? এত কিছু যখন জানতে পারছিস তখন বাকিটাও না হয় জেনে নে। সেসব কিছু তো তুই বলবি। আমি তো বলবো না। ঠিক আছে, সমস্যা নেই, তবে তুই না বলতে চাইলে তার জন্য আলাদা ব্যবস্থা আছে। কি করবি তুই? টেবিলের দিকে তাকা, তাহলেই বুঝতে পারবি। ছেলেটি টেবিলের দিকে তাকিয়ে ভয় পায়, কেননা ওখানে ছুরি প্লাস অনেক রকমের হাতিয়ার রাখা আছে ওখানে, যা দেখে যে কেউ ভয় পাবে। এবার বল, তুই কি বলবি নাকি এইগুলো তোর উপরে প্রয়োগ করতে হবে? আমি কিচ্ছু জানি না। এখনো সে একই কথা, তুই যাদের এইগুলো দিয়ে আসতি ওরাও তো প্রথমে এই কথাই বলেছে, কিন্তু পরে ওরা কি করে স্বীকার করলো তা তো দেখলি তুই ভিডিওর মধ্যে। তা এখন এটা বল, তোকেও কি ওদের মতো করতে হবে? বলছি আমি, প্লিজ আমাকে কিছু করিস না আর। ঠিক আছে, করব না। তাহলে যা জানিস
সবকিছু সত্যি করে বলতে থাক। ছেলেটি ভয়ে সবকিছু বলতে থাকে। সবকিছু রেকর্ড আর আমেরিকায় ওদের কাছে পাঠিয়ে দেয়। ওরা সবটা শোনার পর আবিরের সাথে যোগাযোগ করে। স্যার, আমরা তো সবটা শুনলাম, কিন্তু এখন আমাদের করণীয় কি? তোমাদের কি করণীয় তা তোমরা তোমাদের বড় স্যারকে জিজ্ঞেস করো। আমার কাজ এখান পর্যন্ত শেষ, এখন বাকিটা তোমাদের উপরে। তোমরা কি করবে না করবে সেসব কিছু সম্পূর্ণ তোমাদের ইচ্ছে, কারণ এখন তোমরা আর আমার আন্ডারে কাজ করো না। আমি যখন ওখানে ছিলাম তখন ছিল অন্য হিসেব, কিন্তু এখন সব হিসেব আলাদা। ধন্যবাদ স্যার, ব্যাপারটা বুঝতে পেরেছি। ওদের সাথে কথা শেষ হওয়ার পর যখন অফিস থেকে বের হবে, সামনে তাকিয়ে দেখে রিমিকে একটা ফাইল নিয়ে উপরে যাচ্ছে। কি ব্যাপার, এই মেয়েটি এখানে কেন এসেছে? আর হাতে ওইগুলো কিসের ফাইল? আচ্ছা যাক গিয়ে, হয়তো কোনো কাজে এসেছে। আমি এইসবে না থেকে যাই, নিজের কাজ করি। আবির ওখান থেকে বের হয়ে চলে আসে পিৎজা রেস্টুরেন্টে। ওখান থেকে বস তো আবিরকে দেখে অনেক বকাঝকা দিতে থাকে। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? যখন ইচ্ছে আসবে, আবার যখন ইচ্ছে আসবে না চলে যাবে। এরকম করলে আমি তোমাকে কাজ থেকে বের করে দেব। স্যার, এরকম করলে আমি খাবো কি আর থাকবো কোথায়? স্যার, তুই যে এভাবে মাসে 10 দিনের মতো আসিস না, তার বেলায় কি? তার উপর মাসে যে 20 দিন আসছিস, তাও তো ঠিকভাবে ডিউটি দিস না। একটা ডেলিভারি দিতে গিয়ে তুই 2-3 ঘন্টা লাগিয়ে দিস। আল্লাহ জানে এতক্ষণ ধরে কি করিস তুই, আমি বুঝি না। সবটা যদি বুঝতে, তাহলে আমাকে এইভাবে বকা দেওয়ার সাহস আর তুমি পেতে না। কি বললি তুই? কই কি বললাম? মুখের ভিতর বিড়বিড় করে কি যেন বললি? আচ্ছা বাদ দিন তো, এখন বলুন আমাকে কোথায় যেতে হবে আর কি কি অর্ডার আছে। আজকে তেমন কিছু অর্ডার নেই, তবে রাত 10টায় একটা অর্ডার আছে, ওইটা তোকে দিয়ে আসতে হবে। অ্যাড্রেসটা দাও তাহলে। নে তাহলে অ্যাড্রেস। অ্যাড্রেস শুনে কেমন চেনা চেনা লাগছে আমার। চেনা চেনা তো লাগবেই, কেননা এটা ওই মেয়েটার অ্যাড্রেস। স্যার, আবারও আমাকে জেনে শুনে ওই মেয়েটার কাছে পাঠাবেন? কিছু করার নেই, তাই এখন তাহলে তুমি যাও, আর রাত 9টায় এসে খাবার নিয়ে রওনা দিবে। ঠিক আছে, আল্লাহই জানে রাতে কোন ঝামেলা করে বসে আমার সাথে। রাতের বেলায় খাবার নিয়ে বেরিয়ে পড়ে। এবার রাত 10টার 10 মিনিট আগে এসে অপেক্ষা করতে থাকে। দরজা কলিং বেল চাপ দেয়। 1 মিনিট পর দরজা তো খোলা হয়, কিন্তু হাতে বন্দুক ছিল। আরে কি করছেন? বন্দুক নামান। আমি পিৎজা হুক্কু, আমি পিৎজা দিতে এসেছি। জানি আমি। তাহলে এভাবে বন্দুক কেন ধরে আছেন? তার কারণ তুই যেন পালাতে না পারিস। আরে আমি কেন পালাবো? আগে ভিতরে আয়। না, আমি তো এখানেই ঠিক আছি। ওই তোকে আসতে বলেছি, ভিতরে আয়, নয়তো এখান থেকে আমি গুলি করে দিব। গুলি করবেন না, আসতেছি ভিতরে। ভয়ে ভয়ে ভিতরে আসে। রিমির হাতে পিৎজা দেয়। রিমি সোফায় বসে পড়ে আর আবিরকে সামনে বসে। আবির তো ভয়েই শেষ, কি করবে কিছু বুঝতেই পারছে না। পিৎজা খাওয়া শেষ হয়ে গেলে, আজকের পিৎজাটা অনেক ভালো ছিল। তা এখন আমার কিছু প্রশ্নের উত্তর দে এখন। কি প্রশ্ন? ওই দিনের ওই মেয়েটা কে ছিল? কোন মেয়ে? যেই মেয়েকে নিয়ে আমেরিকার একটা পার্কে বসে গল্প করছিলি, সেই মেয়েটার কথা বলতেছি আমি। আমি আবার কখন আমেরিকায় গেলাম? ওই মিথ্যে বলবি না বলে দিলাম। তুই কি ভেবেছিস আমি কিছু জানতে পারবো না? বিশ্বাস করুন, আমি তো কখনো যাইনি। তাহলে মেয়ে আসবে কোথায় থেকে আমার কাছে? বুঝেছি, তোকে কথার কাজে হবে না। এইদিকে আবিরকে জড়িয়ে ধরে। আবির তো ছুটে যাওয়ার জন্য চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু পারছে না। কিছুক্ষণ পর, যতই কিছু করো না কেন, এতে কোনো লাভ হবে না। আজ রাত তুমি আমার পাশেই ঘুমাবে।
আপনার পাশে কেন? আমি বলেছি সেজন্য। তাছাড়া এত রাত হয়েছে, তোমাকে এখন কষ্ট করে যেতে হবে না। আমি যেতে পারবো, প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না। ওই, তুই কি মেয়ে মানুষ নাকি যে তোর সর্বনাশ করব? তাছাড়া সর্বনাশ তো হবে আমার তোর সাথে থাকলে। তাই রাতে এখান থেকে সকালে চলে যাবি। তাহলে আমি রাতে খাবো কি? ফ্রিজে কিছু খাবার আছে, ওইগুলো গিয়ে খেয়ে নে। তা ফ্রিজের খাবারগুলো তো ভালো না, তাহলে আমি খাবো কি করে? ওই, কে বলেছে ভালো না? তাহলে আমাকে দিয়ে কেন খাবার আনালেন? যেন তোকে রাতে আমার কাছে। এই তো এতক্ষণে সত্যি কথাটা বের হয়েছে, কিন্তু কোন অধিকারে আমাকে আপনার কাছে রাখবেন? অধিকার তো নেই, কিন্তু করে নিতে হবে। মানে? তোকে এত কিছু মানে জানতে হবে না, এখন তুই এখানে ঘুমা। কোনো উপায় না পেয়ে আবির ওখানেই ঘুমিয়ে যায়। ঠিক পরের দিন সকালে আবির ঘুম থেকে উঠে জানতে পারে ও যে বাসায় থাকতো ওই বাসায় আগুন লেগে যায়। খবরটা শুনে আবির তো কোনো কিছু বুঝতেই পারছে না কারা এই কাজ করতে পারে, কিন্তু তার চেয়ে আশ্চর্য হচ্ছে এই ব্যাপারটা নিয়ে। কি ব্যাপার, কার কল ছিল? না মানে কিছু না, রং নাম্বার। আমি ফ্রেশ হতে গেলাম। আবির ফ্রেশ হতে এসে ভাবতে থাকে, আচ্ছা, রিমি কি আগে থেকে জানে নাকি আমারই ভুল? ও যদি জানে তাহলে আমাকে কেন বলেনি? ওই দিন ওকে ওইভাবে দেখেছি, এর পিছনে কি কারণ হতে পারে? তাহলে কি আমার বাসায় এই দুর্ঘটনা হবে রিমি তা আগে থেকে জানতো, আর আমাকে কি তাহলে এই জন্য রেখে দিয়েছে এখানে? এই প্রশ্নগুলো আবিরের মনে জাগতে থাকে, কিন্তু এখন তো আবিরের আরো বেশি সন্দেহ হতে থাকে, কেননা রিমির পক্ষে এত কিছু জানা সম্ভব না। যদিও জানে, কিন্তু কি করে এই প্রশ্নগুলো ভাবতে থাকে। এদিকে রিমি ওর মতো করে ভাবতে থাকে। কিছুক্ষণ পর যখন বের হয়, কি ব্যাপার, এতক্ষণ লাগে কারোর? কিছু কাজ ছিল। কি এমন কাজ করছিলে শুনি? মোবাইল তো এখানে, তাহলে আর কি এমন কাজ থাকতে পারে? ছি ছি, আমি ওইসব করতে যাইনি। রাতে এত কিছু করার পরেও বলতেছো কিছু করনি? রাতে এত কিছু করেছি মানে? থাক সেসব কথা, এখন তাহলে খেয়ে অফিস যাও। তোমার বস কল দিয়েছিল, বলেছে কোথায় কি ডেলিভারি আছে তা যেন দিয়ে আসো। যাচ্ছি। তারপর আবির খাবার খেয়ে বেরিয়ে পড়ে, আর অনেকগুলো প্রশ্ন আবিরের মনের মধ্যে রয়ে যায়। কিছুক্ষণ পর অফিসে গিয়ে ডেলিভারি নিয়ে বেরিয়ে পড়ে। এভাবে 7 দিন কেটে যায়। এই 7 দিনে আবির বুঝতে পেরেছে রিমি ও তিশা দুজনেই আবিরকে ভালোবাসে, কিন্তু আবির কোনো উপায় দেখছে না, কেননা একজনকে মানা করলে আরেকজন কি না কি করে বসবে। এই ভেবে আর কোনো কিছু করা যায় না। এভাবে 1 মাস কেটে যায়। আবির ওর কাজ অনেকটা গুছিয়ে এনেছে, কেননা এখন অনেক লোকই ওদের হাতে ধরা পড়েছে। কিছুদিন পর আবির রিমি ও তিশাকে নিয়ে একটা নদীর ধারে আসে। রিমি তিশার দিকে তাকাচ্ছে, আর তিশা রিমির দিকে। কেউ কোনো কথা বলছে না। কি ব্যাপার আবির, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, আবার এই মেয়েটাকে? আমারও একই প্রশ্ন। তোমাদের দুজনের প্রশ্নের উত্তর আমি পরে দেব। আগে তোমাদের দুজনের হাতে আমি 2টা কাগজ দিয়েছি, এই কাগজটা ভালো করে পড়ো আর উত্তরটা লিখে দাও। কি আছে এই কাগজে? তা খুললেই বুঝতে পারবে। রিমি ও তিশা দুজনে কাগজ খুলে চমকে ওঠে, তাই ওরা দুজনেই কাগজে হ্যাঁ লিখে আবিরের হাতে দেয়। যাক, এটাই আশা করেছিলাম। এখন আমি যে কাগজটা দিব ওই কাগজটা ভালো করে পড়বে, তারপর আবার তোমাদের মতামত জানাবে। কিন্তু কি লেখা থাকবে কাগজে? যাই লেখা থাকুক, তোমরা কিন্তু কেউ কারো দিকে তাকাতে পারবে না। ঠিক আছে। এবার আবারও দুজনে কাগজটা পড়ে দেখে। দুজনে পড়তেছে আর দুজনের চোখ দিয়ে পানি পড়তেছে, কেননা কাগজে এমন কিছু লেখা আছে
যা ওরা দুজনে মেনে নিতে পারছে না, আবার না মেনেও কোনো উপায়ও ওরা দেখতে পাচ্ছে না। তাই ওরা নিজেদের বাস্তবতাকে মেনে নিল, কেননা যদি না নেয় তাহলে ওরা দুজনেই আবিরকে হারাবে। দুজনে চুপ করে না থেকে নিজেদের উত্তরটা লিখে দাও। তবে একটা কথা, এই উত্তরের উপর সবকিছুই নির্ভর করবে। আচ্ছা, আমাদের দুজনের কাছে যে কাগজ আছে লেখা, তাতে কি একই লেখা? একই লেখা। এখন তোমরা দুজনেই ভেবে নাও কি করবে। এটা কি করে সম্ভব বলো? কিছু করার নেই আমার। তাই বলে এত কঠিন পরীক্ষায় আমাদের ফেলবে? তোমাদের ঠকাতে আমি চাই না, সেজন্য আমি চাই তোমরা দুজনে সবটা জেনে শুনে তারপর ডিসিশন নাও। আমি প্রথমেই কাগজটা দিয়েছি এই জন্য যে, কেননা তোমাদের মধ্যে কে আমাকে ভালোবাসে তা জানার জন্য। যখন দুজনের উত্তর সেম, তাই এখন এই কাগজটা দেওয়া। এখন ডিসিশন তোমাদের হাতে। ওরা আবারও পড়া শুরু করলো আর নিজেদের উত্তরও লিখে দিল। আবির তো ভয়ে ভয়ে কাগজটা খুলে দেখতে থাকে। কিছুক্ষণ পর কাগজটা খুলে দেখে ওদের দুজনেরই উত্তর সেম। তা দেখে আবির তো খুশি হয়, আর ওরা দুজনেই এসে আবিরকে জড়িয়ে ধরে। তোমরা কি পারবে দুজনে দুজনকে মেনে নিতে? পারবো। ও যেহেতু আমার থেকে কিছুটা বড় হয়, তাই আমি ওকে আপু বলে ডাকবো। রিমি যখন আমার থেকে বয়সে ছোট হয়, তখন আমি না হয় রিমিকে ছোট বোনের মতো দেখব। তোমরা না হয় দুজন দুজনকে বোনের চোখে দেখবে, তাহলে আমি কি করব? তুমি দুই বোনের এক জামাই হয়ে থাকবে। এটা কোনো কথা? কথা। তা এতে কি তোমার কোনো সমস্যা? আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তুমি কি ভেবে এইরকম দুটো কাগজ লিখলে? আমার ভয় হয়েছিল তোমরা দুজনই আমাকে ভালোবাসো কিনা তা জানার জন্য। যদি একজন তোমরা সরে যেতে তাহলে দ্বিতীয় কাগজের প্রয়োজন হতো না, কিন্তু যখন তোমরা দুজনেই রাজি, তাই আমি আর কোনো কথা বলিনি। বুঝলাম তোমার কথা, কিন্তু এখানে অনেক আছে যারা তোমার কথা বোঝে না। অনেকে বলতে কারা? এই তো যারা গল্পটা শুনতেছে, ওরা তো আর জানে না কাগজে কি লেখা আছে। এখন কি তাহলে ওদেরকে জানাতে হবে? হবে। তাই ওদেরকে জানাও কাগজে ছিল। ঠিক আছে, জানাচ্ছি। তাহলে এখন আপনাদের পড়ে শোনাই। প্রিয় রিমি এবং তিশা, চিঠিটা পড়ে তোমরা দুজনে অনেক আশ্চর্য হবে। তোমরা দুজন আমাকে যেমন ভালোবাসো, আমিও তেমনি তোমাদের ভালোবাসি। কিন্তু আমি যে নিরুপায়, তোমাদের দুজন থেকে আমি যে কোনো একজনকে বেছে নিতে পারছি না। সেজন্য তোমাদের উপর আমি ছেড়ে দিলাম, কারণ আমার পক্ষে সম্ভব না। তাই আমি তোমাদের উপরেই ছেড়ে দিলাম। যদি তোমরা দুজনে আমাকে বিয়ে করতে পারো তাহলে তো ভালো। যদি তোমরা একজন আরেকজনকে সহ্য করে থাকতে পারো তাহলে একসাথে থাকো। আর যদি তোমরা যে কোনো একজন আমার প্রস্তাবে রাজি হও তাহলে জানিয়ে দাও। আমার যে কোনো কিছু করার নেই। এখন বাকিটা তোমাদের হাতে। এই গেল চিঠির মূল কাহিনী। ওদের মিল হওয়ার কিছুদিন পর ওদের বিয়ে হয় একসাথে। বাসর ঘরে বসে আছে ওরা তিনজন। আবির কি করবে কিছু বুঝে উঠতে পারছে না, তাই চুপচাপ বসে আছে। কি ব্যাপার, এত লেট করে আসলে কেন? সবকিছু গুছিয়ে আসতে তার উপর নার্ভাস ফিল করছি। নার্ভাস ফিল কেন? আমি একা, তোমরা দুইজন। তাতে কি, তুমি তো এখন গাছের আগাও খাবে আর তলাও খাবে। আগার তলা মানে? কিচ্ছু না, যাও নিচে ঘুমাও। কি? আমি নিচে ঘুমাবো কেন? তাহলে কোথায় ঘুমাবে? আর আমাদের দুজনের মাঝখানে নাকি? তাতে তো মন্দ হয় না। ইস, শখ কত! দুই ফুলের মধু খেতে চাইছো না, এখন তোমার তাও পূরণ হবে না। আমি কোথায় খেতে গেলাম? তোমরাই তো উল্টো আসলে। কথা না বলে এখন নিচে ঘুমাও। আবির আফসোস করতে করতে নিচে গিয়ে ঘুমিয়ে পড়ে। ওই দিন সকালে আবির ঘুম থেকে উঠে দেখে রিমি ও তিশা ওরা দুইজন দুই পাশে শুয়ে আছে। আবিরকে জড়িয়ে ধরে।
ওদের কোনো মতে সরিয়ে উঠে দাঁড়ায়। সত্যি মেয়েদের মন বোঝা বড়ই কঠিন, বলা তো যায় না কখন কি করে বসে, ওরা নিজেও জানে না। যাক গিয়ে সেসব কথা, আমি এখন যাই অফিসে, ওরা নিজেরা বাকিটা করে নিবে। আবির বের হয়ে চলে আসে। এদিকে রিমি ও তিশা ওরা দুজনে ঘুম থেকে উঠে আবিরকে না দেখতে পেয়ে কল দেয়, কিন্তু আবিরও জানায় ও অফিসে এসেছে। তাই ওরা দুজন নিশ্চিন্ত হয়ে নিজেদের কাজ করে। কিছুক্ষণ পর রিমি ওর কাজে বেরিয়ে পড়ে। তিশা জিজ্ঞেস করেছে, কিন্তু রিমি ওকে সব সত্যি কথা বলে। তা শুনে তিশা তো অবাক হয়ে যায়। সত্যি আমি ভাবতে পারিনি। আমার কথা ছাড়ো, তুমি কি করো তা তো বললে না। আমি আর কি করব, বাবার যা টাকা আছে তা তো আমি খেয়েও শেষ করতে পারবো না। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি কাজ? আবিরকে তো অনেক কাজ করতে হয়, তাই আমরা চাইলে তো ওকে কাজ থেকে বিরত রাখতে পারি। আমার তো নিজের পেশা চালিয়ে যেতে হবে, কিন্তু তোমার যে টাকা আছে তা দিয়ে চলে যাবে আমাদের। কিন্তু আবির যে কখনো তা মানবে না। কেন কেন? ওকে আমি যতটা চিনি, ও বউ বা কারোর ওপর নির্ভরশীল থাকবে না। ওকে যতই বোঝাবো না কেন, এতে কোনোই লাভ হবে না। তাই বলে আমাদের দুজনের এত কিছু থাকা সত্ত্বেও ওকে এই কাজ করতে দেই কি করে? চিন্তা করো না, ও দেখবে নিজে থেকে একটা সময়ে ছেড়ে দিবে। আচ্ছা, আমার লেট হয়ে যাচ্ছে, এখন আমাকে যেতে হবে। এদিকে রিমি তো বের হয়ে যায়। আবির অন্যদিকে ওই ছেলেটাকে নিয়ে বেরিয়ে পড়ে আমেরিকায়। যাওয়ার সময়ে রিমি ও তিশাকে মেসেজ করে জানিয়ে দেয়। অনেকটা সময় পর ছেলেটাকে নিয়ে আমেরিকায় আসে। ওখানে অফিসে আসার পর, স্যার এই লোকটা কে? এটাই ওই ছেলে যার কথা তোমাদের বলেছি। এখন তোমরা একটা কাজ করো, ওর মাধ্যমে সবকিছু জানতে চেষ্টা করো। আমি ততক্ষণে আমার দেশে ফিরে যাই। কি বলছেন স্যার? ফিরে যাবেন কেন? কিছু করার নেই, পরে জানাবো। ছেলেটিকে ওখানে রেখে চলে আসে। কিছুদিন যেতেই আবির অফিসের দিকে যাবে, তখন তিশা আর রিমি বলে, তোমাকে কিছু কথা বলার ছিল। কি কথা? আমারও কিছু কথা বলার ছিল। ঠিক আছে, তাহলে একজন একজন করে বলতে থাকো। তুমি ডেলিভারির চাকরিটা ছেড়ে দাও। কি বলছো কি? ওটা ছেড়ে দিলে আমরা খাবো কি? আমার বাবার এত সম্পত্তি, এইগুলো তো আমরা সারা জীবন ধরে খেলেও শেষ হবে না। তিশা তো ঠিক কথাই বলতেছে। তাছাড়া কি দরকার এগুলো করার? তাহলে কাজ ছাড়া বাসায় বসে থেকে আমি করবোটা কি? কেন? দুইটা বউ আছে, এরপরও বলতেছ কি করবে? দেখো, আমি পারবো না তোমাদের দুজনের উপর নির্ভরশীল হয়ে থাকতে। সেজন্য আমি নিজে কিছু একটা করার চেষ্টা করব। ঠিক আছে, তুমি চাইলে বাবার অফিসে গিয়ে বাবার চেয়ারে বসতে পারো। থাক, আর বলতে হবে না, আমি ভেবে দেখব। এখন তাহলে আমাকে যেতে দাও, কাজ আছে। ঠিক আছে, সাবধানে যাও। আবির ওখান থেকে বের হয়ে ছদ্মবেশ ধারণ করে একটা জঙ্গলের ভিতরে আসে। ওখানে আশেপাশে তেমন কিছু ছিল না, তাই 10টা পিৎজা নিয়ে ওই বাড়ির দিকে যেতে থাকে। ঠিক তখনই কয়েকজন লোক আসে। ওই কে রে তুই? এখানে কি চাস? আমি তো এখানে পিৎজা দিতে এসেছি। এখান থেকে তো কেউ কোনো কিছুর অর্ডার করেনি। স্যার, না করলে তো আমি শুধু শুধু এখানে আসতাম না। তাও কথা। জি স্যার। আচ্ছা, আগে দেখি তুই কি এনেছিস, তারপর দেখা যাবে তোর সাথে কি কি করা যায়। দেখুন না, কোনো সমস্যা নেই। ওর এক এক করে ব্যাগ চেক করতে থাকে। ব্যাগের মধ্যে অনেক কিছু পায়, তবে তেমন কোনো হাতিয়ার ওরা পায়নি। সেজন্য পিসের প্যাকেটগুলো চেক করতে থাকে। ওখানেও পিসে ছাড়া বাড়তি কিছু নাই। সবই তো ঠিক আছে। আচ্ছা, ওকে ভেতরে নিয়ে যাই, তারপর ওর বিচার হবে।
কিসের বিচার? এত কথা শুনে কি করবি? চল এখন ভিতরে। ওরা ভিতরে নিয়ে যায়। এরপর ওদের বস আবিরকে খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু জিজ্ঞেস করতে থাকে। আবির তো সবই বলতে থাকে। সবটা শোনার পর তোকে তো পিৎজা বইয়ের মতো লাগছে না, তাছাড়া এখান থেকে পিৎজা তো কেউ অর্ডার করার চিন্তাও করবে না। তাহলে তোকে কে অর্ডার দিল? নিশ্চয়ই এর ভিতরে কোনো ঘাবলা আছে। সত্যি করে বল তুই কে? সত্যি করে বলতেছি, আমি কিছু জানি না। আমাকে তো অফিস থেকে এই ঠিকানা দিয়ে বলল 10টা পিৎজা যেন এই ঠিকানায় দিয়ে আসি। সত্যি বলছিস তো? সত্যিই বলতেছি। আমি শুধু পিৎজা দেওয়ার জন্য এসেছি। ঠিক আছে, তাহলে পিৎজাগুলো দিয়ে কেটে পড়। কিন্তু স্যার, টাকা কে দিবে? পিৎজা খেতে কি টাকা লাগে নাকি? জি স্যার, অবশ্যই লাগে। তা কত টাকা দিতে হবে? এই তো স্যার, 5,000 টাকা। কি এতগুলো টাকা? শালা তোকে তো দেখছি মেরে ফেলতেই হবে। প্লিজ এরকমটা করবেন না। আপনাদের টাকা দিতে হবে না, আপনারা ফ্রিতে খেয়ে নিন। ছেলেটা তো মাত্রই লানে আসছে। এরপর ওরা এক এক করে সবাই পিৎজা নিয়ে খেতে থাকে। পিৎজা খাওয়ার 3 মিনিটের মাথায় ওরা এক এক করে মাটিতে ঢলে পড়ে। কেননা পিৎজাতে কিছু মেশানো ছিল, সেজন্য। কিছুক্ষণের মধ্যে আবির কাকে যেন কল দিয়ে ভিতরে আসতে বলে। ওরা কয়েকজন চলে আসে। স্যার, এদের কি করব? আপাতত ওদের নিয়ে জেলে রেখে দাও, বাকিটা আমি এসে ঠিক করব কি করা যায়। তাই হবে। আবির ওদের কাজ শেষ করে চলে আসে ওখান থেকে বের হয়ে বাসায় আসে। ওখানে আসার পর জানতে পারে আবির, রিমিকে তো পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? কোথায় গিয়েছে? সকালে তো বের হলো, বলল কিছু কাজ আছে, সেজন্য ওখানে যাবে, কিন্তু রাত হয়ে গেল, তাই আমার চিন্তা হচ্ছে অনেক। কোথায় গিয়েছে বলো তো, আর কেন গিয়েছে? তাও জানি না। চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি পারি ওকে খুঁজে আনবো। ঠিক আছে, একটু তাড়াতাড়ি চেষ্টা করো। এদিকে আবির বেরিয়ে আসে। এসে ওর অফিসে কিছু লোককে কাজে লাগিয়ে দেয়, আর বাকিদের মধ্যে অনেককে লাগিয়ে দেয় খোঁজার জন্য। স্যার, ওনাকে খুঁজবো কি করে? ওর নাম্বার নাও আর ট্রেস করতে থাকো কোথায় কোথায় গিয়েছে। ঠিক আছে স্যার, দেখতেছি। রিমির নাম্বার নিয়ে ট্র্যাক করে জানতে পারে একটা সমুদ্রের কাছে লোকেশন পাওয়া গিয়েছে। এরপর থেকে লোকেশন অফ করা। কিন্তু এখন তাহলে উপায় কি? কি করে বুঝবো এরপর কোথায় গেছে? একটা কাজ করো, যে লোকেশনে এসে মোবাইল বন্ধ হয়েছে ওই লোকেশনের আশেপাশে কি কি আছে দেখো তো আগে। ওরা আশেপাশে সবকিছু লাইভ লোকেশন দেখাতে থাকে। সবটা দেখার পর আবির সমুদ্রের থেকে অনেক দূরে একটা দ্বীপ দেখতে পাচ্ছে। ওই দ্বীপে কি কি আছে একটু দেখো তো। ওকে স্যার, দেখতেছি। ওরা দ্বীপে কি কি আছে তা দেখতে থাকে, কিন্তু ওখানে মানুষের অস্তিত্ব বোঝা অনেক কঠিন। কিন্তু ওরা এতটুকু বুঝতে পেরেছে ওই দ্বীপে একটা বাড়ি আছে। স্যার, এই দ্বীপে একটা বাড়ি আছে। তাহলে তুমি এই লোকেশন আমাকে পাঠিয়ে দাও, আর আমার লোকেশন ট্র্যাক করতে থাকো। আমাকে কিভাবে কি করতে হবে তা দেখে জানাও। জি স্যার, জানাচ্ছি। আবির ওখান থেকে বেরিয়ে পড়ে যাওয়ার জন্য। ঠিক তখন আবার তিশা কল দেয়। কি ব্যাপার, তুমি হঠাৎ কল দিয়েছো? রিমির জন্য চিন্তা হচ্ছে, তাই তোমাকে কল দিলাম। একটা ঠিকানা পেয়েছি, ওই ঠিকানায় আগে যাই, তারপর দেখি কতটুকু কি করতে পারি। আমিও যাব তোমার সাথে। এইটা সম্ভব না। কেন সম্ভব না? রিমির এত বড় বিপদে আমি একা একা বসে থাকি কি করে? ওখানে অনেক রিস্ক আছে, তুমি যেতে পারবে না। আমি কোনো কথাই শুনতে চাই না, তুমি আমাকে নিয়ে যাবে, এটাই শেষ কথা। আবির তো একটা মহা মুশকিলে পড়ল, তাই কোনো উপায় না পেয়ে তিশাকে একটা ঠিকানা দেয় আসার জন্য। এদিকে তিশা আসতে থাকে।
অন্যদিকে আবির বাকি পুলিশ অফিসারদের ওই ঠিকানা দেয় আর বলে পুরো জায়গাটা যেন ওরা কন্ট্রোলে নিয়ে আসে। ওরাও তাই করে, ওই ঠিকানায় বেরিয়ে পড়ে। ওরা যাওয়ার 15 মিনিট পর তিশা আসে। তুমি কি এইভাবে যাবে নাকি? কেন? এইভাবে আসলে কি সমস্যা? সমস্যা নেই, দাঁড়াও, তার আগে এইগুলো পরে নাও। এইগুলো কি? এইগুলো জ্যাকেট, তোমাকে গুলির হাত থেকে বাঁচাবে। ওখানে আমাদের কে গুলি করবে? সবটা তোমাকে জানতে হবে না, এখন যা বলতেছি তাই করো। আবির তিশাকে জ্যাকেট পরিয়ে নিয়ে চলে আসে সমুদ্রের ধারে। ওখানে তারপর একটা স্পিড বোটে করে ওই দ্বীপের কাছে চলে আসে। এদিকে সারা রাস্তায় তিশা তো একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। চলে এসেছি, এবার তাহলে নামো আর আমার সাথে সাথে থাকবে। কোনো বিপদ দেখলে আমার পিছনে লুকিয়ে পড়বে। তোমার পিছনে কেন লুকাবো? তাহলে তো ওরা তোমাকে দেখে গুলি করে দিবে। সে বিষয়ে তোমাকে ভাবতে হবে না, যা বলতেছি তাই করো। আর অফিসার, তোমরা রেডি তো? জি স্যার, আমরা পজিশন নিয়ে নিয়েছি। এই, তুমি কার সাথে কথা বলতেছো? আর উফ, চুপ করো তো, আর আসো আমার সাথে। আবির তিশাকে নিয়ে সামনে এগোতে থাকে, কিন্তু আলাদাভাবে। তিশাকে পিছন থেকে বের হতে দিচ্ছে না। একটু পরে বাড়ির কাছে আসে ওরা। ওখানে তিশা বাকি অফিসারদের দেখতে পায়, তাই চিৎকার করতে যাবে, আবির এসে মুখ চেপে ধরে। কি হয়েছে? চিৎকার কেন করতে যাচ্ছিলে? এই দেখো, ওদের হাতে বন্দুক, যদি আমাদের মেরে ফেলে। যতক্ষণ পর্যন্ত তোমার শরীরে এই জ্যাকেটটা আছে ততক্ষণ পর্যন্ত ওরা তোমাকে মারবে না। কিন্তু ওরা কারা? আর তোমার লোক মানে? কথা না বলে চলো। এরপর এক এক করে গ্রেনেড দিয়ে দরজা থেকে শুরু করে দেয়াল সব কিছু এক এক করে ভাঙতে থাকে। তার সাথে ওরা ভিতরে যেতে থাকে। ওরা ভিতরে কাউকে দেখতে পাচ্ছে না। তার উপর এই জায়গাটা এত ছোট যে ওদের দেখার কোনো নামই নেই। এখানে তো কেউ নেই। এখানে যদি না থাকে তাহলে আর কোথায় থাকতে পারে? স্যার, এখন তাহলে কি করা যায়? দেখো তো গুপ্ত কোনো দরজা পাও কিনা। ওকে স্যার, দেখতেছি, কিন্তু তার আগে আমাদের এইগুলো সরাতে হবে, তাহলে বুঝতে পারবো। একটা কাজ করো, ওই কেমিক্যালগুলো এনেছো কি? জি স্যার। পানির সাথে মিশিয়ে এইগুলোর উপর দিয়ে দাও। ওরা পানির সাথে কেমিক্যাল মিশিয়ে দিয়ে দেয়, এতে করে সবকিছু একদম পানির মতো গলে যায়। এরপর ওরা আরও কিছু কেমিক্যাল দিলে বাকি সব কিছু সরে যায়। এরপর ওরা নিচে কিছু মেন হলের মতো দেখতে পায়। এটা খুলো, আর তিশা তুমি বাইরে থাকো। আমি বাহিরে কেন থাকবো? আমি তোমাদের সাথে যাব। না, ভিতরে বিপদের কোনো শেষ নেই, তাই তোমার যাওয়াটা ঠিক হবে না। ভিতরে যখন এতই বিপদ, তাহলে তুমি যাচ্ছ কেন? তুমি বুঝতে চেষ্টা করো। অফিসার, তোমরা দুইজনকে এখানে পাহারা দাও, ওর যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে স্যার, তাই হবে। ওরা তিশাকে রেখে চলে যায়। ভিতরে যত যাচ্ছে ওরা কিছু কিছু লোক দেখতে পাচ্ছে। যাদের দেখতে পাচ্ছে তাদেরই মেরে ফেলছে। অনেক খোঁজার পর রিমিকে দেখতে পেল একটা রুমের মধ্যে, তাও ওর হাত পা বেঁধে রাখা হয়েছে, আবার অজ্ঞান অবস্থায়। তাই ওখান থেকে রিমিকে নিয়ে বেরিয়ে আসে। কিন্তু একটা সমস্যা, কারা এই কাজ করেছে তা আবির এখনো জানতে পারছে না। ওখান থেকে বেরিয়ে এসে রিমিকে তিশার কাছে দেয়। কি হয়েছে রিমির? জানি না, এখনো শিওর না। একটা কাজ করো, ওকে নিয়ে হসপিটালে যাও তুমি। আর তুমি কি করবে? আমার কথা চিন্তা করতে হবে না, তোমাকে যা বলেছি তাই করো। ঠিক আছে। তিশা রিমিকে নিয়ে বেরিয়ে পড়ে। তার সাথে আরও 2জন অফিসারকেও পাঠায় ওদের সাথে। ওরা যাওয়ার পর আবির বাকি অফিসারদের নিয়ে ভিতরে যায়। ভিতরে গিয়ে দেখতে থাকে এর পিছনে কে থাকতে পারে তা জানার জন্য।
সেই জন্য ওখানে একটা লোককে এখনো জীবিত দেখতে পাই। বল তোরা কে, আর ওকে কেন তুলে এনেছিস? আমি জানি না, আমাদের একজন এখানে এসে দিয়ে গিয়েছে। কে সে, নাম বল। সে একটু পরেই আসবে এখানে। আবির ওখানে আরো 1 ঘন্টা অপেক্ষা করার পর একটা হেলিকপ্টার দেখতে পাই, কিন্তু হেলিকপ্টারে থাকা লোকজন বুঝে গিয়েছে ভিতরে কিছু একটা হয়েছে, কেননা বাড়িটা পুরোটা ভেঙে গিয়েছে। তাই হেলিকপ্টার নিয়ে ওরা যেই চলে যেতে চাইবে, আবির একটা কামান ওদের নিশানা করে মারতে থাকে। ওদের কাছে আত্মরক্ষা করার জন্য কিছু ছিল না, তাই ওরা ওখানেই মারা যায়। ওদের মারা শেষ হলে বাকি অফিসারদের নিয়ে চলে আসে হসপিটালের দিকে। ওখানে এসে দেখে মোটামুটি রিমি ট্রিটমেন্ট করা শেষ। পাশে তিশা বসে আছে, আবিরকে দেখে এসে জড়িয়ে ধরে। তিশা, সব ঠিক আছে তো? ঠিক আছে। ডক্টর কি বলেছে? বলেছে 12 ঘন্টা পর জ্ঞান আসবে। 12 ঘন্টা পর রিমি চোখ মেলে তাকিয়ে আবিরকে ও তিশাকে দেখতে পাবে তা কখনো আশাই করেনি। সেজন্য আনন্দে চোখের পানি ফেলতে থাকে। কান্না করতে হবে না, ওরা তোমাকে কেন তুলে নিয়ে গেছিল? রিমি সবটা বলতে থাকে, তার সাথে রিমি কোথায় চাকরি করে তাও বলে দেয়। সবটা শোনার পর আবির কি বলবে তা নিজেও বুঝতে পারছে না। খুশিতে আবিরকে জড়িয়ে ধরে, সাথে তিশাও। এই জন্যই বলেছি তোমাকে ডেলিভারি চাকরিটা ছেড়ে দিতে। ঠিক আছে, তাহলে ডেলিভারি বয় থেকে এখন বউদের কোলে বাচ্চা নেওয়ার কাজে চাকরি করব। খুশি তো? তিশা ও রিমি দুজনে লজ্জা পেয়ে আবিরকে জড়িয়ে ধরে। আর এর মধ্যেই আমাদের গল্পটা শেষ হলো। এরকম আরও মিষ্টি মিষ্টি ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমাদের চ্যানেলের সকল নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।